আচ্ছা, এই মুহূর্তে আমরা ক্লাস রেকর্ডিংয়ের মধ্যে আছি। এই পিডিএফটা হয়তো তোমরা সবাই দেখেছো, যেখানে আমি একদম পুরো অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী একটা ক্যালেন্ডার বানিয়েছি। অনেকের কাছে কিছু কোয়ারিজ আছে, অনেকে বলেছে স্যার যদি আমাদের পরীক্ষা মে মাসে হয় তাহলে কি হবে। অনেকের ক্ষেত্রে এরকম মনে হয়েছে স্যার এখানে দুরকম মক টেস্ট আছে, কিছু ব্ল্যাক কিছু রেড, এগুলো কি। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের আগে একটু স্বচ্ছ করে দিই। প্রথমত হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারটা এই কারণেই বানানো হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো কোন সপ্তাহে কোন মাসে কি পড়া হবে এবং সেটার ওপর পরের মাসে মক টেস্ট হবে। ঠিক আছে, তো এখানে আমরা ফার্স্ট মাসে যে মক টেস্ট রেখেছি সেটা আমরা আস্তে আস্তে করে ডিসকাস করব কি হিসেবে এই মক টেস্টটা থাকছে। প্রথমত বলি যে আমাদের ফার্স্ট যে উইক আছে সেই ফার্স্ট উইকের মধ্যে যে টপিক দুটো রয়েছে সেই টপিকগুলো হচ্ছে এক দ্য লিভিং ওয়ার্ল্ড আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। এখানে এই লিভিং ওয়ার্ল্ড সম্বন্ধে খুব কম প্রশ্ন আসে, ধরে নিতে পারো গড়ে একটা থেকে দুটো প্রশ্ন আসবে, কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান এই পোর্শনটা থেকে এই বছর এসছে 3টে প্রশ্ন। তো আমি যদি টোটাল ধরি যে আজকের আমরা যে সপ্তাহটা পড়ব, মানে এই যে সপ্তাহটা কারেন্ট উইকটা চলছে যার মধ্যে আজকে ছিল, আজকের প্রথম ক্লাস চলছে, তো এই দুটো ক্লাস থেকে আমাদের কাছে গড়ে 4টে কোশ্চেন আমরা পেতে পারি। একটা সপ্তাহ থেকে গড়ে আমি 4টে কোশ্চেন পেতে পারি। এবার ডিপেন্ড করছে যে এরপর আমরা আর কোন কোন চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টারের ওয়েটেজ কত, সেই চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসে, সেগুলো যেরকম চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াবো সেরকম হবে। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা যে সেই ক্লাসের বা সেই টপিকের ওপর নোটস শেয়ার করব। আপাতত তোমরা আজকের যে ক্লাস সেটার ওপর কোনো নোটস পাবে না, কারণ এই দুটো টপিক মিলিয়ে একটা নোটস তৈরি করা হয়েছে। তো সেই নোটসটা তোমরা পাবে হচ্ছে সেকেন্ড ক্লাসটার পর। সেকেন্ড ক্লাসটা মোস্ট প্রবাবলি স্যাটারডে হবে এবং সেটা দুটো টাইম হতে পারে, আমি সেটা তোমাদের সঙ্গে কথা বলবো রেকর্ডেড অংশের বাইরে, কারণ যারা রেকর্ডিং করছে তারা তো এখানে নেই, তো সুতরাং তাদের সঙ্গে কথা বলে লাভ নেই। আইদার হতে পারে সেটা 8 AM থেকে মানে সকালবেলা 8টা থেকে, অথবা হতে পারে সেটা 10 AM থেকে মানে সকালবেলা 10টা থেকে। যেটা তোমাদের সুবিধা হবে সেটা আমারও সুবিধে হবে। ঠিক আছে, আপাতত স্যাটারডে ক্লাসটা আমরা তোমার সঙ্গে ডিসকাস করে নেবো, ডিসকাস করে সেটা নিয়ে করব। কিন্তু আজকের ক্লাসে আমরা লিভিং ওয়ার্ল্ডের পুরো অংশটা কমপ্লিট করব, তার সঙ্গে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের হাফ আমরা এখানে কমপ্লিট করব, যাতে পরের দিন আর বাকি হাফটা আমরা করতে পারি। ঠিক আছে, মক টেস্টের ব্যাপারে আমি ক্লাসের শেষে বলছি যে ফার্স্ট মান্থে কীভাবে মক টেস্ট হবে, কবে মক টেস্ট হবে। তোমরা আপাতত ক্লাসটা করো, ক্লাসটা করতে করতে তোমাদের যাবতীয় কোয়ারিজ সেগুলো আমাকে জানাবে, কারণ কোয়ারিজ না জানালে খুব স্বাভাবিকভাবে আমিও বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা, অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা হয়, অনেকের অনেক কিছু রকম সুবিধে হয়। তো আমার যেটা মনে হয় যেটা সমস্যা তোমার সেটা আগে আলোচনা করা উচিত, যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে 1 নম্বর সমস্যা হচ্ছে টিচারকে না দেখতে পাওয়া, বা দেখতে পেয়েও সেইভাবে লাভ হয় না, কারণ এটা ফেস টু ফেস ইন্টারাকশান নয়, তাই না? ফেস টু ফেস ইন্টারাকশান হচ্ছে না। তাহলে ফেস টু ফেস ইন্টারাকশান যখন তোমরা যখন পাচ্ছ না, তাহলে তোমাদের কি করা উচিত? তোমাদের একটা করে, আমি ভেবেছি প্রতি মাসে একটা করে এমন ক্লাস থাকবে যেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেটা এই রুটিনের মধ্যে পড়বে না, মানে অক্টোবরের যে রুটিন করা আছে সেই রুটিনের মধ্যে পড়বে না। তাহলে সেরকম কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকা দরকার। ধরো ডেলি ডাউট ক্লিয়ারিং তো আর করা সম্ভব নয়, বা ক্লাস আলাদাভাবে ডেলি রাখা সম্ভব নয়, সেটার জন্য একটা মান্থলি ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে যেখানে তোমরা তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করছো। নেক্সট কি থাকবে? নেক্সট আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পড়া ধরা। আমি কিন্তু যারা থাকবে তাদের আমি পড়া ধরবো। এখন অনেকেরই দেখেছি অনলাইন ক্লাসের ক্ষেত্রে ছেলেমেয়েরা কি করে যে মানে পড়া ধরাটা খুব একটা ফেস করে না, এবং ফেস করে না বলেই তারা আস্তে আস্তে করে কিন্তু পিছিয়ে পড়ে। তাহলে তোমরা যদি নিট পেতে চাও তাহলে তোমাদের রেগুলার পড়া করতে হবে, তাহলে জানবে যে আচ্ছা স্যার তো পড়া ধরবে, সুতরাং আমাকে রেগুলার পড়াটা রেগুলার করে নিতে হবে। নেক্সট, রেগুলার পড়া ধরা ছাড়াও আর একটা জিনিস আমি ভেবে রেখেছি, সেটা হলো তোমাদের প্রতিদিন ক্লাসের পর আমি কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের দেব। অবভিয়াসলি নিটের ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেনই আসে, তো এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের দেবো গ্রুপেতে, কিন্তু অ্যান্সারটা আমি গ্রুপে দেবো না। কে পড়াশোনা করছে সেটা আমার জানা খুব দরকার, সেই জন্য অ্যান্সারটা আমি গ্রুপে দেবো না, অ্যান্সারটা আমি ক্লাসেই ডিসকাস করব নেক্সট দিন ক্লাসে।
অথবা যদি কারোর মনে হয় যে স্যার আমাকে যদি অ্যান্সার কিটা পাঠান তাহলে খুব ভালো হয়, তাহলে আমি তাকে পার্সোনালি অ্যান্সার কি পাঠিয়ে দেবো। কিন্তু অ্যান্সার কি পাঠালে সেখানে তো এক্সপ্লেনেশন থাকবে না, তোমার হয়তো কিছু কিছু কোশ্চেনে ডাউট হতেও পারে। নেক্সট হচ্ছে আমি একটু মক টেস্ট নিয়ে বলতে চাই, যে এই যে মক টেস্টগুলো রয়েছে, যেগুলো মান্থলি মক টেস্ট সেগুলো ব্ল্যাকে আছে, যেগুলো একদম ইয়ারলি মক টেস্ট একদম শেষের দিকে রেডে দেখিয়েছি, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই দুটো করে পার্ট তোমরা পাবে। এক হচ্ছে কোশ্চেন পাবে স্বাভাবিকভাবে, এবং একটা হচ্ছে অ্যান্সার শিট পাবে। তো এই অ্যান্সার শিটটা অ্যাকচুয়ালি কী থাকে, অ্যান্সার শিটে এক নম্বর থাকে হচ্ছে সেখানে সমস্ত অ্যান্সার উইথ অপশান থাকবে। আর একটা পার্ট থাকবে সলিউশান। মনে করো যে তুমি লাস্টের দিকে যখন 90তে পরীক্ষা দিচ্ছ আমার কাছে, ঠিক আছে, মানে 90টা প্রশ্নে পরীক্ষা দিচ্ছ আমার কাছে, তো এই 90টা প্রশ্ন তার সলিউশন যদি তোমার কাছে না জানা থাকে তাহলে তোমার কি সমস্যা হবে না, দেখা গেল 90টার মধ্যে ধরে নিচ্ছি তুমি 60টা পারো, বুঝতে পেরেছো, বাকি যে 40টা তুমি বুঝতে পারোনি সেই 40টা আমার তোমাকে বোঝাতে হবে, সেটা আমার দায়িত্ব। ধরো তুমি যে 60টা পেরেছো, আর একজন সেই 60টা পারেনি, অন্য 60টা পেরেছে, আর একজন আরও 60টা পেরেছে, দেখা গেল তোমরা সবাই আলাদা আলাদা কোশ্চেন বুঝতে পেরেছো কিন্তু সব কটা বুঝতে পারোনি, তাহলে আমাকে কি করতে হবে, 90টা প্রশ্নই তোমাদের বোঝাতে হবে। তার জন্য একটা ক্লাস রাখতে হবে। প্রথমত তোমার সেখানে একটা অকওয়ার্ড ফিল হবে যে আমি বসে বসে 90টা প্রশ্ন তোমাকে বোঝাচ্ছি, সুতরাং এই অকওয়ার্ড ফিলটা উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। দ্বিতীয়ত আমি যদি সেই জায়গাটা খাটি, ধরো আমি তো এটা একটা খাটবো, খেটে আমি 90টা প্রশ্নের উত্তর তোমাকে বোঝাবো, তো সেটা আমি একটা ক্লাস করাতে পারি, সেটা তোমাদের বেশি কাজের দেবে। তো সেইটার কারণে আমি কি করেছি, একটা সলিউশন সেট তৈরি করেছি। সলিউশন সেট, যে সলিউশন সেটটা থেকে আমি ক্লাসে তোমাদের দেখাবো, কিছুটা দেখালে একটা আইডিয়া পাবে। সলিউশন সেটটা থেকে কি পাবে না, প্রত্যেকটা প্রশ্ন, মানে যদি ধরো 90টা প্রশ্ন হয়, সেই 90টা প্রশ্নেরই এক্সপ্লেনেশন থাকবে, কারণ থাকবে, কোনটার কেন কী জন্য উত্তর হয়েছে সেই কারণটা সেখানে লেখা থাকবে, যেটা খুব প্রয়োজন তোমাদের। ঠিক আছে, আমরা হলে মক টেস্ট এবং ক্লাসের ব্যাপারটা মোটামুটি জেনে গেলাম। আমরা এখন যে পার্টটা করব সেটা হলো আজকের ক্লাস, যেখানে রয়েছে ফার্স্ট উইকে রয়েছে কি দ্য লিভিং ওয়ার্ল্ড এবং বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, এই দুটো পার্ট আজকের ক্লাসেতে আমাদের রয়েছে। তো চলো ক্লাসে চলে যাই। দুটো পার্ট রয়েছে, একবার লিখে নিই, লিভিং ওয়ার্ল্ড আর রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। আমি দুটো এমন টপিক চুজ করেছি যে টপিক দুটো খুব পোলাইট টপিক। পোলাইট মানে কি, যেগুলো হেভি ওয়েট টপিক নয়। প্রথমে ক্লাসে কখনোই হেভি ওয়েট কোনো টপিক নিয়ে শুরু করা উচিত নয়, সেটার জন্য আমি এরকম একটা পোলাইট দুটো টপিক চুজ করেছি, যে দুটো টপিকের মধ্যে প্রথম টপিকটা খুব নেগলিজেবল টপিক, খুব সামান্য প্রশ্ন এখান থেকে আসে, কিন্তু এই টপিকের গভীরতাটা অনেক বেশি। সেকেন্ড যেটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, তার মধ্যে অলমোস্ট সমস্ত রকম ক্লাসিফিকেশান পড়ে। আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশান, অ্যানিমেল ক্লাসিফিকেশানকে আলাদা আলাদা ক্লাসে বলবো, কারণ এগুলোর ওয়েটেজ বেশি। ওয়েটেজ বেশি মানে এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। কিন্তু মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি এবং প্যারালারি ভাইরাস, এই চারটে পোর্শান থেকে প্রশ্ন কিন্তু আসে, ভালোই আসে। ঠিক আছে, তো যার জন্য আমরা দুটো এমন টপিক বেছেছি যে দুটো টপিক আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। দ্বিতীয়ত হচ্ছে যে দুটো টপিক ব্রেনে খুব একটা প্রেশার ক্রিয়েট করবে না, কারণ তোমরা সত্য নিট দিয়ে এসছো, এই ব্যাচে যারা রয়েছো তারা সবাই সত্য নিট দিয়ে এসছো। এক্ষেত্রে বলি লিভিং ওয়ার্ল্ড, এটা আজকের আমরা ধরবো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান পোর্শনের কিছুটা আজকের হবে, বাকিটা নেক্সট ক্লাসে হবে। তো চলো লিভিং ওয়ার্ল্ড যে পার্টটা আছে সেই পার্টটায় চলে যাই। লিভিং ওয়ার্ল্ড মানে যেখানে আমরা একটা রিলেশনশিপ পাই কার সাথে, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টর। আমি প্রত্যেকটা কথাই ইংলিশ বাংলা দুটোতেই বলবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। যেখানে অসুবিধে হবে সে জায়গাটা আমাকে একটু দাঁড় করাবে, যে স্যার এই জায়গাটা বুঝলাম না, আপনি আরেকবার বলুন। কি বললাম, দ্য রিলেশনশিপ বিটুইন, একটু শর্টে লিখলাম, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক
ফ্যাক্টর। কি ধরনের রিলেশনশিপ? না, অ্যাবায়োটিক মানে হচ্ছে অজীবজ, বায়োটিক মানে হচ্ছে জীবজ। তো অজীবজ উপাদান দ্বারা জীবজ উপাদান তৈরির একটা রিলেশনশিপ এখানে আমরা পাই, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এখানে আমরা পাই যে লিভিং যারা, যে লিভিং ক্রিয়েচার যারা, লিভিং ক্রিয়েচার সেই লিভিং ক্রিয়েচারদের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার মানে বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স ফিচার এই পার্টটা আমরা পাই। মেন আমাদের ফোকাস করতে হবে যে এই ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলোর ওপরে। ঠিক আছে, যে কটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স রয়েছে সেই জিনিসগুলোর ওপর আমাদের একটু ফোকাস করতে হবে। একদম ফার্স্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গ্রোথ। ঠিক আছে, তো এই গ্রোথ বিভিন্ন লিভিং বিইংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কীরকম? ধরো যারা ইউনিসেলুলার মানে যারা এককোষী, তাদের গ্রোথ কিরম হয়? তাদের দুরকম গ্রোথ হয়। একটা হয় সাইটোপ্লাজমিক গ্রোথ, কখন হয় বলো তো? যখন সেল ডিভিশন হয়, সেল ডিভিশনের পর আস্তে আস্তে সেটা সাইটোপ্লাজমকে রিকভারি করে। যতবার সেল ডিভিশন হয় তার প্রত্যেকটা পার্টিকেলকে ইকুয়াল করতে পারলেও সাইটোপ্লাজমকে কিন্তু ইকুয়াল করতে পারে না। সাইটোপ্লাজম একটু কম থাকে, মানে পেরেন্টাল কোষ বা জনিত্রী কোষের তুলনায় অপত্য কোষ বা ডটার কোষেতে একটুখানি সাইটোপ্লাজমের ল্যাকিং থাকে, সেই ল্যাকিংটাকে এখানে কমপ্লিট করে। 2 নম্বর হচ্ছে গ্রোথটা কিভাবে হচ্ছে? নাম্বারের অ্যাসপেক্টে হচ্ছে। ঠিক আছে, নাম্বার, বা এরমভাবেও লিখতে পারো যে হ্যাঁ নাম্বারই লেখো, নাম্বার অফ মেম্বার্স। ঠিক আছে, তো এটা রেসপেক্ট একটা হতে পারে, যেখানে গ্রোথটা কিভাবে হচ্ছে না মেম্বারের সংখ্যা বাড়ছে। ঠিক আছে, সেল ডিভিশনের ফলে মেম্বারের সংখ্যা বাড়ছে। এটা টাইপস অফ রিপ্রোডাকশনের মধ্যে আমরা ফেলতে পারি, কিন্তু এটাও একটা গ্রোথ। দুরকম গ্রোথ তাহলে এখানে আমাদের চোখে পড়ল। নেক্সট আসি সেকেন্ড পয়েন্টে, যেটা হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের ক্ষেত্রে জেনারেলি স্পোর ফর্মেশন, বার্ডিং, ফ্র্যাগমেন্টেশন, এরকম বেশ কিছু ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজনন রয়েছে, অযৌনজনন রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে যৌনজনন রয়েছে। কিন্তু মূল যে ফান্ডাটা এখানে কাজ করে সেটা হচ্ছে স্প্রেডিং অফ জিন। রিপ্রোডাকশন এরা কেন করে না? স্প্রেডিং অফ জিনস। দেখো, একটা অ্যানিমেল সে কেন রিপ্রোডাকশন করবে? তার কি দরকার রিপ্রোডাকশন করার? রিপ্রোডাকশন করার একটাই কারণ, সে তার জিনকে স্প্রেড করতে চায়। শুধুমাত্র স্প্রেডিং না, তার সঙ্গে সঙ্গে আর একটাও জিনিস করতে চায়, কনজার্ভ। ঠিক আছে, প্রিজার্ভ ব্যাপারটা আলাদা, কনজার্ভ ব্যাপারটা আলাদা। এরা কনজার্ভ করতে চায়, প্রিজার্ভ ঠিক নয়। প্রিজার্ভ মানে একটা জায়গায় রেখে দেওয়া, যেরকম বাড়িতে মা আচারের বোতলে আচার রেখে দেয়, এটা প্রিজার্ভেশন। কনজারভেশন ব্যাপারটা কি? যেটা আমরা বনেতে বাঘকে রাখি। ঠিক আছে, আচারের বোতলে আচার থেকে যায়, বনেতে বাঘকে রাখলে সেই বাঘ রিপ্রোডাকশন করে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, তো এই হচ্ছে কনজারভেশন। তো দুটো কাজ করা হয়, এক হচ্ছে রিপ্রোডাকশনের মধ্যে স্প্রেডিং অফ জিনস, নেক্সট হচ্ছে কনজারভেশন। আচ্ছা, এরপর যে জায়গাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো মেটাবলিজম, বা যেটাকে আমরা বাংলায় বলি বিপাক। তো মেটাবলিজম কোনো অ্যাবায়োটিক ফ্যাক্টর, জড় উপাদানে কিন্তু কাজ নয়, তাই না? মেটাবলিজম সবসময় হচ্ছে একটা, যারা জীব তাদের মধ্যেই আমরা মেটাবলিজম দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা মেটাবলিজম সাধারণত দুটো আলাদা আলাদা ভাগে দেখি। একটা যেটা তোমার ওয়েট কমে যায় মেটাবলিজমের ফলে, আর একটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেটাবলিজমের ফলে ওয়েট গেইন হয়, তাই না? এরকম দুটো পার্ট আমাদের এখানে থাকে। দাঁড়াও, একটু কেউ মনে হয় মেসেজ করছে গ্রুপে।
ঠিক আছে, চলো অসুবিধে নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, যেখানে আমরা কিন্তু দুটো আলাদা ধরনের মেটাবলিজম টাইপ দেখতে পাই। যেখানে হচ্ছে ফটোসিনথেসিস, সেখানেও এক রকমের মেটাবলিজম হচ্ছে। 2 নম্বর হচ্ছে আমরা দেখছি যে আমাদের ক্ষেত্রে যেটা হয় সেখানেও একরকম মেটাবলিজম হচ্ছে। তো এই যে দুটো আলাদা ধরনের মেটাবলিজম, সেই মেটাবলিজমগুলো সম্বন্ধে তোমাকে একটু আধটু জেনে রাখতে হবে। ঠিক আছে, তো মেটাবলিজম এখানে মেনলি একটাই জিনিস মাথায় রাখো, যে মেটাবলিজম হচ্ছে এনার্জি প্রডিউসিং মেকানিজম। ঠিক আছে, এর মধ্যে অ্যানাবলিজম ক্যাটাবলিজম পরে জানলেও হবে। এখানে অ্যানাবলিজম ক্যাটাবলিজম এই চ্যাপ্টারে না জেনে যখন আমরা শ্বসন পড়ব, মানে যখন আমরা রেসপিরেশন পড়ব, সেই সময় পার্টিকুলার দুটো আলাদা মেটাবলিজম সম্বন্ধে, বা যখন আমরা হিউম্যানের যে ডাইজেশন আছে, ডাইজেস্টিভ সিস্টেম, এই সবগুলো রয়েছে না, পৌষ্টিকতন্ত্রের একটা পার্ট আছে, সেই পার্টটা যখন পড়বো তখন আমরা পড়তে পারি ওই পার্টগুলো। কিন্তু এখানে হচ্ছে মেন হচ্ছে কনসেপ্টটা তোমাদের দরকার। আচ্ছা, এরপরে ধরো যে আর একটা পার্ট থাকে এরকম ধরনেরই, যাকে আমরা বলছি যে, দাঁড়াও একটু বোর্ডটাকে তুলে নিই। আর একটা পার্ট থাকছে যেখানে আছে কি মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। ঠিক আছে, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন খুব ইজি ব্যাপার। সাধারণত দেখা যায় যে প্রত্যেক প্ল্যান্টের ক্ষেত্রে মুভমেন্ট হয় এবং বাকি অ্যানিমালসদের ক্ষেত্রে লোকোমোশন হয়, যাকে আমরা চলন এবং গমন বলি। কিছু কিছু এক্সেপশন প্ল্যান্ট আছে যারা ইউনিসেলুলার প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে লোকোমোশনও হয়। কিছু কিছু এক্সেপশন অ্যানিমেলও আছে যারা সেসাইল বা এক জায়গায় আটকে থাকে, স্পঞ্জ লাইক যে সমস্ত অ্যানিমেল, তাদের ক্ষেত্রে লোকোমোশন হয় না, শুধুমাত্র মুভমেন্ট হয়। মুভমেন্ট লোকোমোশনে খুব একটা ফোকাস করার প্রয়োজন নেই। যেই জায়গাটা ফোকাস করার আছে সেটা হচ্ছে নিউট্রিশন। আমি যে কারণে মেটাবলিজমের জায়গাটা একটু স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশনটা জানলে তোমার মেটাবলিজমটা বুঝতে অনেকটা ইজি হবে। কি হয়, এখানে দু ধরনের নিউট্রিশন দেখা যায়। একটা হচ্ছে অটোট্রপস। অটোট্রপস মানে হচ্ছে স্বভোজী, এবং হেটেরোট্রপস। ঠিক আছে, বড়ভোজী, যেরকম আমরা। অটোট্রপস, হেটেরোট্রপস, সবসময় এই টার্মগুলোর ওপর একটু বেশি ফোকাস করবে। অটোট্রপস মানে কি, হু ক্যান synthesize its own food by the process photosynthesis. হেটেরোট্রপস কি না, হেটেরোট্রপস হচ্ছে they can earn food and digest via respiration. বলতে পারো আরো ভালোভাবে সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, সেলুলার রেসপিরেশন। তাহলে এক জায়গায় ফটোসিনথেসিস রয়েছে, অন্য জায়গায় কিন্তু ফটোসিনথেসিস নেই, যে জায়গাটা বেশি আমাদের চোখে পড়বে। 6 নম্বর, নিউট্রিশনের পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এক্সক্রিশন। খুব ইম্পর্টেন্ট পার্ট। এক্সক্রিশনের ওপর চ্যাপ্টার রয়েছে আলাদাভাবে, তো সেখান থেকে আমরা তো এক্সক্রিশন ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট তৈরি করে নিই যে এক্সক্রিশন ব্যাপারটা আসলে কি, সেই চ্যাপ্টারে কি আমরা না হয় ডিটেলসে বুঝবো। তো কি হয় এক্সক্রিশন, দেখো, মনে করো কোনো ফুড পার্টিকলস, সেটা তুমি খেলে, সেখানে কি এলো এনজাইম বা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি, মানে ধরো তুমি চিবিয়েছো খাবারটাকে, চর্বণ করেছো, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক মাস্টিকেশন বা চেবানো, অথবা পেরিস্টলসিস। পেরিস্টলসিস মানে যেটা সেই বাংলায় বলে ক্রমসংকোচন, পাকস্থলীতে হয়,
ক্ষুদ্রান্তে হয়, ঠিক আছে। তার ফলে কি হলো, স্মলেস্ট পার্ট অফ ফুডগুলো স্মলেস্ট পার্টে ভেঙে গেল, ঠিক আছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই যে স্মলেস্ট পার্ট অফ ফুড, এর সঙ্গে কিছু অতিরিক্ত পার্ট থাকে। আমরা যা খাই পুরোটা আমাদের কিন্তু ব্লাড ভেসেলে শোষিত হয় না, তাহলে যেগুলো এক্সট্রা পার্ট থাকে সেই এক্সট্রা পার্টটা বেরিয়ে যায় কিসের মাধ্যমে, না আমাদের যে বহিষ্করণ হয়, ইজেশন হয়, সেই ইজেশন দ্বারা, ঠিক আছে। এটা হচ্ছে স্টুল। আর এই স্মলেস্ট পার্ট অফ ফুড এবার চলে যায় ব্লাড ভেসেলে, সেখান থেকে কোথায় যায়, সেখান থেকে যায় সেলে, সেলে গিয়ে কি হয়, রেসপিরেশন হয়। রেসপিরেশনের পর জেনারেলি কি হয় না, ওই রেসপিরেটরি যে ফুড সেটা দুটো অংশে ভাগ হয়, একটা হচ্ছে এক্সক্রিটারি পার্ট, আর একটা হচ্ছে এটিপি। এটিপি এখানে তৈরি হয় না, এটিপি এখানে সিনথেসিস হয়, সংশ্লেষ হয় যাকে বাংলায় বলে, ঠিক আছে, সিনথেসিস হয়। আচ্ছা, আমরা লাস্ট যে পার্টটা শেষ করলাম সেটা হলো এক্সক্রিশন। আর তো সেইভাবে খুব একটা কিছু নেই, প্রায় সবকটা পার্টকে আমরা ইম্পর্টেন্ট পার্টগুলোকে কমপ্লিট করেছি, যদিও আরও কিছু ছোট ছোট পার্ট থেকে থাকে। যেমন ধরো একটি পার্টকে আমরা বলছি হোমিওস্ট্যাসিস। আচ্ছা, হোমিওস্ট্যাসিস ব্যাপারটা কি না, আমরা যখনই জল খাই, যে উদাহরণটা দিলে সবাই বুঝতে খুব সুবিধে হয়, আমরা যখন জল খাই আমাদের বডির মধ্যে প্রায় প্রত্যেকটা জায়গায় সেই জলটা ছড়িয়ে যায়, ইকুয়ালি ছড়িয়ে যায়। ঠিক যেভাবে আমরা ছোটোবেলায় পড়তাম না যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেই ধূপের ধোঁয়ার একটা এক্সাম্পল ছিল, যে একটা তার অরিজিন থেকে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যেত, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতো, যাতে সব জায়গায় পদার্থের অণুগুলো ঠিকঠাক ঘনত্বে থাকে। তো এই হোমিওস্ট্যাসিস ব্যাপারটা অনেকটা সেই ধরনের। এখানে কি হয়, আমাদের বডির মধ্যে প্রায় প্রত্যেকটা জায়গাতেই ওয়াটার হোমিওস্ট্যাসিস সব থেকে ভালো হয়। অন্যান্য হোমিওস্ট্যাসিস কেমন হয় সেটা আমরা খুব ক্লিয়ার এইখানে বুঝতে পারবো না, এই চ্যাপ্টারে বুঝতে পারবো না, অন্যান্য চ্যাপ্টারে রয়েছে, যদিও সব জায়গায় হোমিওস্ট্যাসিস ওয়াটার ছাড়া বাকি জিনিসের খুব ভালো হয় না। ওয়াটার এবং ওয়াটার সলিউবল যারা হয়, মানে জলে দ্রাব্য যারা হয়, যেমন ধরো হরমোন হতে পারে, যেমন ধরো ভিটামিন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে উৎসেচক হতে পারে, মিনারেল হতে পারে, তারা খুব সহজে যে কোনো প্রাণী, যে কোনো উদ্ভিদের মধ্যে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং গোটা বডিতে বা গোটা সেলে ইকুয়াল যে কনসেন্ট্রেশন সেটাকে মেনটেন করতে পারে, ঠিক আছে। এই প্রপার্টিটাকে, এই ধর্মটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস, যাতে বডির বা সেলের সমস্ত জায়গায় জল এবং জলে দ্রবীভূত যে পদার্থগুলো হয় তাদের কনসেন্ট্রেশন বা ঘনত্বটা সমান থাকে। এই প্রপার্টিটাকে হোমিওস্ট্যাসিস বলা হচ্ছে। এখন এই হোমিওস্ট্যাসিসের দরকার কি, হোমিওস্ট্যাসিস দরকার জানতে গেলে আমাদের হোমিওস্ট্যাসিসের যে দুটো পার্ট হয়, দুটো ভাগ পড়তে হয়, সেই দুটো ভাগ জানতে হবে। প্রথম ভাগটার নাম হচ্ছে এক্টোথার্মিক অর্গানিজম। কি বললাম, প্রথম পার্টটার নাম হচ্ছে এক্টোথার্মিক অর্গানিজম, দ্বিতীয়টার নাম হচ্ছে অবভিয়াসলি উল্টো এন্ডোথার্মিক অর্গানিজম। কি এই দুটো জিনিস, এক্টোথার্মিক অর্গানিজম মানে কি, এন্ডোথার্মিক অর্গানিজম মানে কি? একটো কথার অর্থ সবসময় এক্সটার্নাল বা আউটওয়ার্ডস বা বাইরের অংশ, এন্ডো কথার মানে হচ্ছে ভেতরের অংশ। তো দেখা যায় যে সমস্ত অ্যানিমাল তাদের যে বডির টেম্পারেচার সেটা বাইরে থেকে পায়, নিজে তৈরি করতে পারে না, তারা হচ্ছে এক্টোথার্মিক অর্গানিজম। অ্যানিমেল কথাটা বলছি না এই কারণে, কারণ অ্যানিমেল ছাড়া অন্যান্য কোনো লিভিং বিইংও হতে পারে, সেজন্য আমরা অর্গানিজম কথাটা বলছি। ইকোলজি পড়তে গেলে আমরা প্রায়ই অর্গানিজম কথাটা পাই।
তাই না? তো সেই কারণে আমরা এখানে কিন্তু অর্গানিজম কথাটা বলছি। অর্গানিজম মানে যে কোনো একজন, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। তো সে যদি তার বডির যে তাপমাত্রা সেটার জন্য বাইরের ওপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে তারা হচ্ছে এক্টোথার্মিক। যে নিজের ওপর ডিপেন্ডেন্ট সে হচ্ছে এন্ডোথার্মিক। যেমন আমি, তুমি, আমরা সবাই আমাদের বডিতে তাপ বা হিটকে জেনারেট করতে পারি, তো সেই জন্য আমরা হচ্ছে এন্ডোথার্মিক অর্গানিজম। আর যারা পারে না তারা হচ্ছে বাইরে কোনো একটা সোর্সের ওপর তারা ডিপেন্ডেন্ট হয়, যেমন পয়কিলোথার্মিক যে সমস্ত অ্যানিমেল, ঠিক আছে, বা আমরা যাদের কোল্ড ব্লাডেড অ্যানিমেল বলি, কোল্ড ব্লাডেড অ্যানিমেল। তারা কি করছে না, তারা হচ্ছে বাইরে থেকে এনার্জি গ্যাদারিং করছে, এই কারণে একে পয়কিলোথার্মিকও বলা হয়। হলো পয়কিলোথার্মিক অ্যানিমেল, যারা কি করছে বাইরে থেকে কি গ্যাদার করছে, হিট। এখন কেন করছে, কি দরকার, আমাদের হিটের প্রয়োজনীয়তা কি? মেন যে কাজ সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ এনজাইম, উৎসেচককে সক্রিয়করণ করতে হবে। উৎসেচককে কেন সক্রিয়করণ করব? দুটো পারপাসে। আইদার আমি একটা খাবারকে হজম করতে চাই, ডাইজেস্ট করতে চাই, সেই জন্য আমার উৎসেচক দরকার। উৎসেচক একটা নির্দিষ্ট তাপমাত্রাতে ভালো কাজ করে, যাকে আমরা বলি কি আদর্শ তাপমাত্রা বা অনুকূল তাপমাত্রা, ঠিক আছে, ইংলিশে বলা হয় অপটিমাম টেম্পারেচার। তো সেই টেম্পারেচারটা না হলে উৎসেচক আবার ভালো কাজ করবে না। তাহলে ডাইজেশন, মেটাবলিজম এর সঙ্গে সংযুক্ত রইল উৎসেচকের কাজ। পাশাপাশি উৎসেচক কিন্তু শুধুমাত্র যে ডাইজেশনেই কাজ করে এমন নয়। ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ওপেরন এইসব পার্ট পড়েছি, বায়োটেকনোলজি এইসব পার্ট পড়েছি। সেখানে আমরা দেখেছি বেশ কিছু উৎসেচক তারা ডিএনএ, আরএনএ, প্রোটিন সংশ্লেষেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই উৎসেচকগুলোর জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয়, যে টেম্পারেচারে ওরা ভালো কাজ করতে পারে, যার জন্য আমাদের হিটের প্রয়োজন হয়। তো যারা হিট প্রডিউস করতে পারে তারা তো পারে, তাদের কোনো অসুবিধে নেই। যারা পারে না তারা তাহলে বাইরের ওপর ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে। তাহলে যারা পারে তাদেরকে আমরা ওয়ার্ম ব্লাডেড বলতেই পারি, ঠিক আছে, ওয়ার্ম ব্লাডেড বলতেই পারি। এবং এদের আরও একটা নাম বলা হয় ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল ছাড়া, সেই নামটা কি, যেরকম আগের বার ছিল আমরা পেয়েছি পয়কিলোথার্মিক, এবার আমরা পাবো হোমিওথার্মিক, ঠিক আছে। দুটো আলাদা আলাদা ধরনের প্রাণী এখানে ব্যবহার হচ্ছে। এবার একটু এক্সাম্পলগুলো জানতে হবে। প্রথমটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনভার্টিব্রেট, ইনভার্টিব্রেট অর্থাৎ অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী কারা? দু ধরনের অ্যানিমেল হতে পারে তারা অমেরুদণ্ডী। এক্সাম্পল ছোট্ট করে লিখে রাখছি, আমি একদম ডিটেলসে যাচ্ছি না। অমেরুদণ্ডী, অমেরুদণ্ডীর মধ্যে পড়ছে নন কর্ডাটা, প্লাস প্রোটোকর্ডাটা, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনাল কর্ডাটা এখানে আছে, বা ভার্টিব্রেট প্রাণী কিছু কিছু আছে, যেমন ফিশ, অ্যাম্ফিবিয়া আর রেপটাইলস, ঠিক আছে। এই তিনটে জিনিস এখানে থাকতে পারে। যদি এন্ডোথার্মিকে আসি, এন্ডোথার্মিকের মধ্যে কী পাবো? দুটো জিনিস পাবো, যে দুটো রেস্টিং পার্ট রয়েছে, এক হচ্ছে বার্ডস আর এক হচ্ছে ম্যামেলস। এই দুটো পার্ট এখানে আমরা পাবো, বার্ডস এবং ম্যামেলস, এই দুটো পার্ট এখানে রয়েছে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস যেটা আমাদের বিভিন্ন রকম রেগুলেটর হিসেবে, বডির বিভিন্ন জিনিস রেগুলেটর হিসেবে কাজ করে। আরও একটা ছোট্ট রেগুলেটর এখানে বলি, সেটা হলো হোমিওস্ট্যাসিস কিন্তু রোগ সংক্রমণের হাত থেকেও আমাদের বাঁচায়। কিভাবে? ধরো রিসেন্ট যে ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার আগেই মনে পড়বে কোভিডের কথা। কোভিড কি? কোভিড হচ্ছে একটা রেসপিরেটরি সিনড্রোম। সার্স বলে একটা ভাইরাস আছে, সেখান থেকে এটা হয়। সেভারেল অ্যাকোয়ার্ড রেসপিরেটরি সিনড্রোম, যে ভাইরাসগুলো, তার থেকে এটা হয়। তো রেসপিরেটরি সিনড্রোম হলে কি হয় না, স্বাভাবিকভাবে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কমে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু সবারই একটা মানে কি বলবো, সিমটম কাজ করে সবার মধ্যে, এই পেশেন্টগুলোর মধ্যে, সেটা হচ্ছে জ্বর, তাই না? জ্বরটা কিন্তু কোনো অসুখ নয়।
আবার ধরো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সে কি ম্যালেরিয়ার প্যাথোজেন, ম্যালেরিয়ার জীবাণু। সে কি করে, সে আরবিসি নষ্ট করে আর লিভার সেল নষ্ট করে, তার একটাই কাজ, কিন্তু সিমটম কি, জ্বর। এইভাবে ডেঙ্গুর ক্ষেত্রেও সিমটম জ্বর, কিছু কিছু ক্ষেত্রে পক্সের ক্ষেত্রেও জ্বর আসে। তার মানে জ্বর কোনো অসুখ নয়, জ্বর একটা সিমটম। তো এই যে জ্বর, সেটা ভালো কারণে হয়, এটা বডি নিজে তৈরি করে। আমরা অনেক সময় ভাবি জ্বর হয়েছে তার মানে আমার শরীরটা খারাপ, কিছু একটা হবে। তো জ্বর অ্যাকচুয়ালি মানে যদি আমাদের বডিতে কোনো আমাদের অপরিচিত ব্যাকটেরিয়া, অপরিচিত ভাইরাস, প্রোটোজোয়া ঢুকে পড়ে, তখন আমাদের বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয় ভায়া দ্য প্রসেস হোমিওস্ট্যাসিস। ঠিক আছে, হোমিওস্ট্যাসিসের মাধ্যমে হিটও বাড়ানো যায়। শুধুমাত্র জল যে স্থানান্তর হচ্ছে সেরকম ব্যাপার নয়, হিটও বাড়ানো যায়, এবং হিট বাড়ানোর ফলে আমাদের জ্বর আসে, যেটা কিন্তু একটা গুড সাইন। কিসের জন্য না, সেই জ্বরের যে টেম্পারেচার তাতে বেশ কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস নষ্ট হয়ে যেতে পারে। সবসময় হবেই এরকম নয়, কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে আসি হোমিওস্ট্যাসিসের পরের পয়েন্ট। অ্যাডাপ্টেশন অ্যান্ড ইভলিউশন। খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা ক্লাস 10-এ যখন পড়তাম সেই সময় এই দুটো জিনিস একটা চ্যাপ্টার হিসেবে ছিল। একটা কি, একটা হচ্ছে অভিব্যক্তি আর একটা হচ্ছে অভিযোজন, তাই না? তো প্রথম যেটা আছে অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে একটা অ্যানিমেলের মধ্যেই হয়, অ্যানিমেলটাকে চেঞ্জ করে না। ধরো পায়রার ডানা, বাদুড়ের প্যাটেজিয়াম, এই সমস্ত জিনিস আমরা অ্যাডাপ্টেশনে পড়েছি, রুই মাছের পাখনা, তাই না, এই পার্টগুলো আমরা ওখানে পড়েছি। তার মানে এই পদ্ধতিটা, অ্যাডাপ্টেশন বলে যে পদ্ধতিটা বা অভিযোজন বলে যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে একটা অর্গানিজম, আমরা কখনোই প্রাণী আর বলবো না, একটা অর্গানিজম সে কি করতে পারে না, সে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তার মরফোলজিক্যাল কিছু বা বিহেভিয়ারাল কিছু চেঞ্জ করতে পারে। মরফোলজিক্যাল অর বিহেভিয়ারাল, এই দুটোর কথার মানে কি, মরফোলজিক্যাল মানে হচ্ছে তার দেহ সংস্থানগত, মানে তার বডির মধ্যে কিছু পরিবর্তন করলো। ধরো অ্যাপেন্ডিক্সটাকে নিষ্ক্রিয় করলো, তারপরে ধরো ফোর লিম মানে অগ্রপথটাকে সে ডানায় রূপান্তরিত করলো, এই ধরনের দেহের মধ্যে কোনো পরিবর্তন। ছোট করে লিখে রাখতেই পারো, দেহের পরিবর্তন, দেহের পরিবর্তন। ঠিক আছে, বিহেভিয়ারাল মানে কি, সে তার খাদ্যাভ্যাস চেঞ্জ করলো, মানে আগে একরকম ছিল, আগে ছিল শাকাহারি এখন হলো মাংসাহারি, বা আগে ছিল মাংসাহারি এখন বৈষ্ণব ধর্ম নিয়ে নিল, ঠিক আছে, শাকাহারি হয়ে গেল। এইরকম ধরনের যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটা বিহেভিয়ারাল চেঞ্জ। অথবা এমনও হতে পারে যে সে আগে ছিল গ্রুপে থাকতো, যেরকম সিংহ গ্রুপে থাকে জানো, তো সেরকম না থেকে সে এখন কি করলো, সে স্প্রেড হয়ে গেল, এবং স্প্রেড হয়ে গিয়ে সলিটারি থাকতে শুরু করলো, একা একা থাকতে শুরু করলো, সেসাইল হয়ে গেল, এরকম হতেই পারে। এই ধরনের পরিবর্তনকে আমরা বিহেভিয়ারাল পরিবর্তন বলে থাকি। কিন্তু সেই অ্যানিমেলটাই রইল, যে প্ল্যান্ট ছিল সে সেই প্ল্যান্টটাই রইল, তার মধ্যে দেখতে বা তার ব্যবহারে কিছু পরিবর্তন হলেও তার কিন্তু যে মূল নাম, যে সায়েন্টিফিক নেম, সেই সবগুলো কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না, যে যা ছিল তাই রইল। কিন্তু ইভলিউশন হচ্ছে পুরো অন্য ব্যাপার, একটা মজার ব্যাপার। যারা হজবরলা পড়েছো, হজবরলার মধ্যে একটা লাইন আছে, খুব মানে সবাই জানে একটা লাইন এরম ধরনের, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। একদম ইভলিউশন ব্যাপারটা তাই। সবসময় কি হয়, একটা সিম্পল অ্যানিমেল থেকে বা সিম্পল ফর্ম থেকে একটা কমপ্লেক্স ফর্ম তৈরি হয়। ঠিক আছে, একটা সিম্পল ফর্ম থেকে একটা কমপ্লেক্স ফর্ম তৈরি হয়। ধরো একটা এককোষী অ্যানিমেল থেকে, এককোষী কোনো অর্গানিজম থেকে, ইউনিসেলুলার অর্গানিজম থেকে, প্রাণী তো বলতে পারবো না, অর্গানিজম থেকে একটা মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হয়। ঠিক আছে, অ্যামিবা থেকে আমরা আমাদের পূর্বপুরুষ অ্যামিবাকে বলতে পারি। ঠিক আছে, বায়োলজিক্যালি এটা ভুল নয়, ইভলিউশন তাই বলছে যে আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষ অ্যামিবাকে বলতে পারি। তারও আগে ব্যাকটেরিয়া ছিল, তাহলে অ্যামিবার পূর্বপুরুষ ব্যাকটেরিয়া মানে আমাদেরও পূর্বপুরুষ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটাই বলতে চাই যে ইভলিউশন, যে সময়ের সাপেক্ষে শুধু কোষের সংখ্যা নয়, শুধু কোষের গঠন নয়,
সম্পূর্ণ আলাদা ধরনের অ্যানিমেল, আলাদা ধরনের প্ল্যান্ট, আলাদা ধরনের যে কোনো লিভিং বিং তৈরি হতে পারে, যাকে আমরা ইভলিউশন বা অভিব্যক্তি বলি। সাধারণত এই অভিব্যক্তিটা যেহেতু সিম্পল ফর্ম থেকে কমপ্লেক্স ফর্মে আসে, অনেক সময় লেগে যায়, প্রচুর সময় লেগে যায়, এবং এটা হঠাৎ করে হয় না। এটা হতে একটা স্টেজের মধ্যে দিয়ে যায়, একটার পর একটা ধাপের পর ধাপ নিজেকে পরিবর্তন করতে থাকে। ঠিক যেরকম আমরা নিজেদের পরিবর্তন করছি এতদিন ধরে। কীরকম পরিবর্তন করছি? ধরো ছোটোবেলায় এই সমস্ত জিনিস পড়ালে আমরা কি করতাম? কিচ্ছু বুঝতে পারতাম না। কিন্তু আজকের আমরা একটু আধটু যারা সবাই বুঝতে পারছি, সেটা কি করে না, আমরা ছোটোবেলায় একটু একটু করে একটা করে ধাপে 1 2 3 4 এইভাবে ধাপে একটা করে ক্লাসে এগিয়েছি, এবং সেখানে যেটুকু শিখেছি সেটুকুর দ্বারা আজকের আমরা এই পোর্শনগুলো বুঝতে পাচ্ছি, তাই না? তো এখানেও ঠিক তাই, ইভলিউশন হচ্ছে অনেকটা এই ধরনের জিনিস, ধাপে হয়, কিন্তু মন্থর প্রক্রিয়ায় হয়, আস্তে আস্তে হয়, অনেক টাইম টেকিং। এটাও একটা চেঞ্জ, অ্যাডাপ্টেশনও একটা চেঞ্জ। অ্যাডাপ্টেশন অতটা সময় নেয় না, এবং অ্যাডাপ্টেশনে যে অ্যানিমেলটা আগে ছিল পরেও সেই অ্যানিমেলটাই পাওয়া যায়। ইভলিউশনে প্রথম যে অ্যানিমেলটা ছিল, ইভলিউশন হওয়ার পরে সেই অ্যানিমেলটার পাওয়া যায় না, অন্য অ্যানিমেল, অন্য কোনো ফর্ম, অন্য কোনো লিভিং বিং সেখানে তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে অ্যাডাপ্টেশন ইভলিউশনের কনসেপ্ট। এবার যে কনসেপ্টটা আমি বলবো, সেই কনসেপ্টটা আমার সবথেকে প্রিয় কনসেপ্ট, এটার নাম হচ্ছে মিউটেশন। মিউটেশনের সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, ভেরিয়েশন। যাদের জেনেটিক্স ভালো লাগে তাদের মিউটেশন শব্দটাও খুব ভালো লাগে। মিউটেশন শব্দের জনক হচ্ছে হুগো দ্য ভ্রিস। মিউটেশন কিরাম না, মিউটেশন হচ্ছে এটাও একটা পরিবর্তন, যেরকম অ্যাডাপ্টেশন, ইভলিউশন এগুলো একটা পরিবর্তন, ঠিক একইভাবে মিউটেশনও হচ্ছে এক রকমের পরিবর্তন, যে পরিবর্তনের ফলে কোনো একটা লিভিং বিং মডিফাই হয়। ঠিক আছে, একটা লিভিং বিং মডিফাই হয়। যেমন আমাদের ফোনেতে বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশানগুলো মাঝে মাঝে আপডেট হয়। প্লে স্টোরে গিয়ে আপডেট করতে হয়, বা অটোমেটিক্যালি আপডেট অপশান দেখায়, সেখানে গেলে আপডেট হয়। আপডেট মানে কি? আপডেট মানে নবতম সংযোজন। তাহলে ওর যে কোডিং, এটা অনেকেই বোঝে, ফিজিক্স যারা পড়েছে তারা জানে ইলেকট্রনিক্সে কোডিং বলে একটা অংশ আছে, আবার বায়োলজিতেও কোডিং আছে, AUG এইসব দিয়ে কোডিং হয়। তো আমি ফিজিক্সের কোডিংয়ের কথা বলছি, যে কোডিং অনুযায়ী একটা প্রোগ্রাম সেট হয়, একটা অ্যাপ্লিকেশান সেট হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়, সেই কোডিংটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে আইদার সেটা খারাপ হয়, ডিটোরিয়েট করে, অথবা সেটা মডিফাই হয়। পুরো জিনিসটাই দাঁড়িয়ে রয়েছে একটা কোডিংয়ের ওপর, একটা প্রোগ্রামিংয়ের ওপর। তো মিউটেশন হচ্ছে চেঞ্জেস অফ প্রোগ্রাম ইন আওয়ার জিন, বা বলতে পারা যায় সাডেন চেঞ্জেস ইন ক্রোমোজোম অর জিন। আকস্মিক হঠাৎ জিনের মধ্যে যে কোডিংগুলো থাকে, সেই কোডিংয়ের একটা পরিবর্তন। সবসময় কোডিং ভালো হবে এমন নয়, মিউটেশন ভালো হবে এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে মিউটেশন খারাপও হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মিউটেশন গুড মিউটেশনও আছে। অ্যাকচুয়ালি আমাদের যে ন্যাচারাল সিলেকশন, আমরা বলি না ডারউইনের একটা ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন মানে কি? প্রকৃতির পরিবর্তনের সঙ্গে আমাকে তাল মেলাতে হবে। আজকে যদি কেউ বলে যে স্যার কোভিড সিচুয়েশানে আমি অফলাইন পড়তে চাই, হ্যাঁ তুমি পড়তেই পারো, কিন্তু সেটা প্রকৃতির সঙ্গে তুমি খাপ খাওয়াতে পারছো না, তার মানে। তো তাহলে তোমাকে কি করতে হবে? প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে গেলে প্রকৃতি এখন যা চাইছে তোমাকে তাই করতে হবে। তোমার অসুবিধে হবে, অবশ্যই অসুবিধা হবে, তুমি তো এটাই অভ্যস্ত নও, তুমি তো ছোটোবেলা থেকে অনলাইন পড়ে অভ্যস্ত নও। তাহলে তোমাকে বুঝতে হবে, আচ্ছা অনলাইনে পড়াটা কিভাবে হয়, সেখানে আমার বেনিফিট কি, সেখানে আমার প্রবলেম কি, যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমি কি করে রিকভারি করব। তাহলে এই যে মিউটেশন, সে হচ্ছে ন্যাচারাল সিলেকশানে যখন সে এঁটে উঠছে না, কেউ ধরো আজকের বলছে না স্যার আমি অনলাইন পড়বো না, আমি অফলাইন পড়বো, তার মানে তার একটা প্রবলেম আছে অনলাইন পড়াতে। তাকে আগে যেটা করতে হবে, অনলাইনে পড়ার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, যে আচ্ছা আমার এই প্রবলেম, আমি দেখতে পাই না, আমার বোর্ড ঝাপসা লাগে, হতে পারে এটা তার প্রবলেম। স্যার আমার বাড়িতে নেটওয়ার্ক খুব খারাপ, সেটা আসে চলে যায়, আমি ক্লাস পুরোপুরি শুনতে পারি না, এটা একটা প্রবলেম। এমনও হতে পারে স্যার আমি কনসেন্ট্রেট করতে পারি না, সামনাসামনি আপনাদের দেখলে যতটা কনসেন্ট্রেট করতে পারি এখানে আমি পারি না, এটাও তার প্রবলেম।
অনলাইন ক্লাসে অনেক বেশি পড়া হয় অফলাইনের তুলনায়। অফলাইনে আমরা সবাই পড়েছি, আমরা জানি অফলাইনে টুকটাক গল্প হয়, অনলাইনে হয় না। নিট পড়া, একদম সলিড পড়া হয়। স্যার এত পড়তে আমি পারি না। তাহলে এইগুলো যদি কোনো একটা স্টুডেন্টের প্রবলেম হয়, তাকে তার রিকভারির উপায় জানতে হবে। সেই রিকভারিটা হয় ন্যাচারাল মিউটেশনের মাধ্যমে, যেটা আমাদের প্রকৃতিতে সারাক্ষণ হচ্ছে। সেই মিউটেশনের মাধ্যমে আমাদের মধ্যেও হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, হয়তো প্রতি সেকেন্ডেও হচ্ছে, এটাও হতে পারে। সেটা ন্যাচারাল মিউটেশন। নেক্সট কি? নেক্সট হচ্ছে আর একটা মিউটেশন, আর যেটা ব্যাড মিউটেশন। আমি তার নাম দিয়েছি ব্যাড মিউটেশন। যেমন কি ব্যাড মিউটেশন হচ্ছে এখনও পর্যন্ত হিরোশিমা নাগাসাকিতে সেই মিউটেশন চলছে, ব্যাড মিউটেশন চলছে, তাই না? আমরা সবাই জানি একটা দুর্ঘটনার কথা হিরোশিমা নাগাসাকির, সেখানে এখনও পর্যন্ত ব্যাড মিউটেশন চলছে। ইভেন আমরা ডেলি যে গ্যাজেট ইউজ করি, আমরা যে ইন্টারনেট ইউজ করি, সেই প্রত্যেকটা মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার, যাবতীয় প্রত্যেকটা ইলেকট্রনিক্স যে সরঞ্জাম আছে, সেই প্রত্যেকটা ইলেকট্রনিক সরঞ্জামের মধ্যেই কিন্তু একটা রেডিও অ্যাক্টিভিটির বা কোনো রকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফরঙ্গ এরম কোনো একটা ব্যাপার থাকবেই, নেসেসারি এটা। উইদাউট তার যেখানেই আছে, যেখানেই তার কাটা, সহজ কথায় সেখানেই কিন্তু এরকম সমস্যা আছে। যেখানে উইথ তার দিয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের রেডিয়েশনের বা কোনো রকম তরঙ্গের সমস্যা নেই। তাহলে আমি যদি তরঙ্গ ছাড়া বাড়িতে আমি ওয়াইফাই বসিয়েছি, কি ভালো গেম খেলছি, দারুণ ব্যাপার, তাই না? এরকম মনে হচ্ছে। এখানে কিন্তু সমস্যা আমি নিজে বয়ে এনেছি। কিন্তু যদি আমি কম্পিউটারে যে অপটিক্যাল ফাইবারের যে কেবল, সেটা আটকে যদি আমি খেলি, সেখানে কিন্তু আমার একটা সমস্যা কমে গেল, সেটা হচ্ছে রেডিয়েশনের সমস্যা। যাই হোক, তাহলে এই যে রেডিয়েশন বা এই ধরনের যারা আছে, যেসব যেসব মিউটাজেন মানে কারা? আইদার সেটা ফিজিক্যাল অথবা সেটা কেমিক্যাল, মানে সেটা কোনো রশ্মি হতে পারে, কোনো রে হতে পারে, অথবা সেটা কোনো কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে। তারা মিউটেশন সৃষ্টি করে। সেই মিউটাজেনের দ্বারা যদি আমার স্বাভাবিক জিন অস্বাভাবিক হয়ে যায়, যেমন আমাদের প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায়, ক্যান্সার জিন সৃষ্টি হয়, এই ধরনের অস্বাভাবিক জিনকে আমরা ব্যাড মিউটেশন বলে থাকি। ঠিক আছে? মিউটেশন তাহলে একটা খুব সফিস্টিকেটেড টপিক, একটা খুব টাচি টপিক। মিউটেশনের একটা আলাদা ক্লাস হবে আর কি। ঠিক আছে? সেটা পরের দিকে আসছে। 12-এর যে জেনেটিক্সের যে পার্টটা আছে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা আছে, সেখানে মিউটেশন টপিকটা খুব ভালো করে আছে। এবার আসছি ভেরিয়েশন। ভেরিয়েশন মানে কি? একই প্রজাতি সবাই একরকম দেখতে হয় না। তুমিও একটা মানুষ, আমিও একটা মানুষ। তোমারও নাম হোমোসেপিয়েন্স, আমারও নাম হোমোসেপিয়েন্স, সায়েন্টিফিক নাম। এমনি নাম তো আলাদা সবারই। তো আমরা একই দেখতে নই, একই বিহেভিয়ার প্যাটার্ন নয়, একই গলার স্বর নয়, একই চিন্তা ভাবনা নয়, তাই না? আমাদের মধ্যে কিছু প্রভেদ রয়ে গেছে। সেই প্রভেদ হচ্ছে ভেরিয়েশন, যার কারণ হচ্ছে মিউটেশন। ঠিক আছে? এই ভেরিয়েশনের কারণই হচ্ছে মিউটেশন। মিউটেশনের ফলেই আমাদের মধ্যে প্রভেদ বা ভেরিয়েশন ব্যাপারটা এসছে। ফাইনালি শেষ করব যে জায়গাটা দিয়ে, সেটা হচ্ছে এজিং অ্যান্ড ডেথ। এটা আমি আর লিখছি না। এজিং অ্যান্ড ডেথ। এজিং অ্যান্ড ডেথ মানে কি না? বয়স হলেই মৃত্যু আছে, এই কনসেপ্টটাই হচ্ছে একটা লিভিং বিইংয়ের ক্ষেত্রে আছে। প্রত্যেক জীবিত প্রাণী জন্মালেই, প্রাণী না, প্রত্যেক জীবিত কেউ জন্মালেই তার মৃত্যু অবধারিত। আমরা তো আর ভাইরাস নই যে সজীব কোষের বাইরে দিব্যি ঘুরে টুরে বেড়াবো, সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু আমাদের জন্ম হচ্ছে মানেই তখন থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, একটা একটা করে দিন আমার ফোরাতে শুরু করলো, আমার স্টপ ক্লকটাকেও চালিয়ে দিল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। পুজোর নয়, অন্য কাউন্টডাউন, তো সেটা শুরু হয়ে গেল। তো তাহলে আমাদের এখানে মূল যে কনসেপ্ট, সেটা হচ্ছে বয়সের সঙ্গে বা লাইফ স্প্যানের সঙ্গে দুটো জিনিস, এজিং অ্যান্ড লাইফ স্প্যান বললাম, এজিং অ্যান্ড ডেথ বললাম, সরি, এজিং অ্যান্ড ডেথ। তো তাহলে বয়সের সঙ্গে এবং লাইফ স্প্যানের সঙ্গে আমাদের প্রত্যেকটা লিভিং অর্গানিজমের একটা সম্পর্ক আছে। হিউম্যানের ক্ষেত্রে এখন বলা হয় গড়ে 70 ইয়ার্স তারা বাঁচে। তা বলে কেউ মানে 70-র ওপরে কি বাঁচে না? নিশ্চয়ই বাঁচে। কেউ 70-র তলায়ও বাঁচে, কিন্তু এটা গড় আয়ু করে নেওয়া হয়েছে 70 ইয়ার্স। ঠিক আছে? তো আমরা মোটামুটি এইভাবে এই চ্যাপ্টারের কিছুটা পোর্শন আমরা কভার আপ করলাম। আচ্ছা আচ্ছা, এখানে সায়ন যেহেতু কথাটা তুললো যে ডিফাইন ফিচার এবং নন ডিফাইন ফিচার, এই দুটো আমরা এখানে ডিসকাস করব। তো আগে একটু বলে দিই এই দুটো ফিচার্স মানে কি। একটা হচ্ছে ডিফাইন্ড, একটা হচ্ছে নন ডিফাইন বা ইনডিফাইন। নন ডিফাইন্ডই বলছি।
ডিফাইন্ড মানে হচ্ছে যে ফিচারগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। যেমন একটা কি হতে পারে সায়ন, ডিফাইন্ড ফিচার? মানে ওই যে আমরা একটু আগে ডিসকাস করছিলাম লিভিং অর্গানিজমের এই ফেজ গুলো আছে, রিপ্রোডাকশন, গ্রোথ, এই যেগুলো আছে, তারপর এদিকে মেটাবলিজম, কনসিয়াসনেস, এইগুলো যেগুলো আছে, মানে এইগুলোর ক্ষেত্রে নন ডিফাইনটা বলছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে হুম, ব্যতিক্রম থেকে যাচ্ছে। ব্যতিক্রম তো আছে। না আমি কিন্তু আমি আমি হ্যাঁ, হ্যাঁ কিন্তু বল। ডিফাইন্ড ফিচার গুলোর ক্ষেত্রে মানে ব্যতিক্রম হ্যাঁ, নেই ডিফাইন্ড বলছে। ফিচার মানে কি, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। অ্যাকচুয়ালি আইডেন্টিফাই থেকে ডিফাইন কথাটা এসছে, যে ফিচার্সগুলো আমি ধরতে পারি সেটা হচ্ছে ডিফাইন্ড ফিচার। যেমন কিরাম, যেমন হচ্ছে রিপ্রোডাকশান, তোর কথা সূত্র ধরেই বলি, রিপ্রোডাকশান। তো রিপ্রোডাকশান একটা ডিফাইন্ড ফিচার যেটাকে আমি আইডেন্টিফাই করতে পারি। কিন্তু মেটাবলিজম এটা কিন্তু নন ডিফাইন্ড ফিচার। কেন? মেটাবলিজম আমি দেখতে পাই না, কিন্তু এটা ফিচার্স। মেটাবলিজম আমি দেখতে পাচ্ছি না, এটা একটা ফিচার্স। তাহলে যে সমস্ত ফিচার্সগুলো বাইরে থেকে বোঝা যায় বা ডিফাইন করা যায়, নট নেসেসারি বাইরে থেকে বোঝা যায়, ডিফাইন করা যায়, তাহলে সেগুলো হচ্ছে ডিফাইন্ড ফিচার্স। যেগুলো হচ্ছে বাইরে থেকে বোঝা যাচ্ছে না সেগুলো হচ্ছে নন ডিফাইন্ড ফিচার্স। এইটাই হচ্ছে এদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আর কি। ঠিক আছে, আর কি আছে বল। আচ্ছা, এবারে আসি নেক্সট পোর্শনটা, যেখানে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের ফার্স্ট পার্টটা আর কি পড়বো। ঠিক আছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান যে পার্টটা আমাদের রয়েছে সে তার একদম ফার্স্ট পার্টটা পড়বো। সেখানে একদম জেনারেল পার্টে থাকবে হচ্ছে ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, বাইনোমিয়াল নোমেনক্লেচার, হায়ারার্কি, এই পার্টগুলো। তো এই পার্টগুলো আমরা দেখেছি যখনই প্রথম আমরা বোধহয় ক্লাস 9 থেকে এই পার্টগুলো পড়তে শুরু করি, এবং তখন থেকেই আমি জানি না কেন মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে একটা বোরিংনেস চলে আসে এই অন্তত এই টপিকটা পড়তে গেলে। তো আমার মনে হয় যে সেটা হচ্ছে একটাই কারণে আসে, বোঝার অসুবিধের জন্য। আমরা ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের সংজ্ঞা মুখস্থ করি এবং ভুলে যাই, এবং প্রায় একটা কমন কোশ্চেন বোর্ড এক্সামগুলোয় আসতো, সেটা হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। একদম গুতিয়ে মুখস্থ করে আমরা যেতাম, গিয়ে 6টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট লিখতে পারতাম, 2টো আমরা শিওর শর্ট ভুলে যেতাম। এর কারণ হচ্ছে বুঝতে না পারা, একটাই জায়গা বুঝতে না পারা। তো আমরা সেই বোঝার জায়গাটা আমরা একটু আসছি। প্রথম আমি যে জায়গাটা বলবো ট্যাক্সোনমির আগেও, সেটা হচ্ছে ক্লাসিফিকেশান। প্রথমত হচ্ছে ক্লাসিফিকেশান কি, আর একটা হচ্ছে নিডস ফর ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশানের প্রয়োজনীয়তা কী? ক্লাসিফিকেশান হচ্ছে ক্যাটাগরাইজ করা বা ক্যাটাগরাইজ করতে শেখা, কোনো একটা জিনিসকে ক্যাটাগরাইজ করতে শেখা। আমরা যখন অনলাইনে কোনো প্রোডাক্ট কিনি তখন সেখানে বলে যে এই প্রোডাক্টটা সম্বন্ধে আপনি স্টার মার্ক করুন, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, তাই না? এরকম থাকে। কোনো কোনো ক্ষেত্রে যখন সিনেমা বের হয় তখন সেই সিনেমাকেও আমরা স্টার মার্ক করে তার গ্রেডেশনটা বোঝাই বা ক্যাটাগরিটা বোঝাই। তো এখানেও ক্লাসিফিকেশান হচ্ছে ক্যাটাগরাইজ করা। কাকে? না কোনো একটা লিভিং বিইংকে, আইদার সেটা অ্যানিমেল অর প্লান্ট অর ফাঙ্গি এটসেট্রা, যাই হোক, তাকে ক্যাটাগরাইজ করা। কীভাবে ক্যাটাগরাইজ করব? না একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। যে পদ্ধতিটা কি? যে পদ্ধতিটা বলছে যে তার জীবজগতে বা অ্যানিম্যাল কিংডমে তার অবস্থান কী। ঠিক আছে, জীবজগৎ বা অ্যানিম্যাল কিংডমে তার অবস্থান কী। হতে পারে এই ক্লাসিফিকেশানটা আর্টিফিশিয়াল, হতে পারে এই ক্লাসিফিকেশানটা ন্যাচারাল, অথবা হতে পারে ফাইলোজেনিক। তিনটে অদ্ভুত অদ্ভুত কথা চলে এসছে। কি কি এসছে? এক হচ্ছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, একটা হচ্ছে ন্যাচারাল, আর একটা কী বলেছি? ফাইলোজেনিক। আমরা যে ক্লাসিফিকেশানটা ফলো করি সেটা হচ্ছে ফাইলোজেনিক ক্লাসিফিকেশান, ফাইলাম অনুযায়ী ক্লাসিফিকেশান যেখানে করা হয়। আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল এই ক্লাসিফিকেশানগুলো একটু আলাদা। জেনারেলি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান ভাইরাসের ক্ষেত্রে ইউজ করা হয়, ভাইরাস ক্লাসিফাই করার জন্য। ন্যাচারাল ক্লাসিফিকেশান ব্যাকটেরিয়া টু
প্ল্যান্টি, না প্ল্যান্টি বলবো না, ব্যাকটেরিয়া টু প্রোটিস্টা, এটাকে ইউজ করা হয়। ফাইলোজেনিক মানে কি, যখন যেখানে ফাইলাম মানে ক্লাসিফিকেশান বেসড অন ফাইলাম, ঠিক আছে, ক্লাসিফিকেশান যে প্রসেসটা সেটা বেসড অন ফাইলাম, ফাইলামকে কেন্দ্র করে যখন ক্লাসিফিকেশানটা করা হয়েছে সেটা হচ্ছে ফাইলোজেনিক ক্লাসিফিকেশান। এখানে একটা খুব কমন রুলস থাকে ক্লাসিফিকেশান করার জন্য। প্রথমে তোমাকে আইডেন্টিফিকেশান করতে হবে কোনো একটা জিনিসকে, প্রথমে তুমি কি করবে, আইডেন্টিফিকেশান করবে। নেক্সট তুমি কি করবে, নেক্সট তার তুমি নোমেনক্লেচার করবে। নেক্সট তুমি কি করবে, নেক্সট তুমি তার ক্লাসিফিকেশান করবে। আইডেন্টিফিকেশান মানে কি, এখানে লেখা যেতেই পারে এভাবে যে টু আইডেন্টিফাই অ্যান অর্গানিজম, ইটস সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস, ঠিক আছে, ইটস সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যান্ড কম্পেয়ার্ড উইথ ইচ আদার। তাহলে আমি আমার জানা কোনো একটা জিনিসের সঙ্গে আমি সিমিলারিটি এবং ডিসিমিলারিটি বার করব। কোনো জিনিসকে যদি আমি আইডেন্টিফাই করতে যাই তাহলে আমাকে কোনো একটা জানা কিছু থাকতে হবে, তার অনুযায়ী আমি তাকে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি বার করব, তবে আমি আইডেন্টিফিকেশান করতে পারবো। উইথ সাম কি পয়েন্ট, KEY কি মানে চাবি, মানে এমন কিছু পয়েন্ট যেটা দেখলে আমি বুঝতে পারবো আচ্ছা এটাই হবে। ফনা তুলে আছে, নিশ্চয় এটা গরিলা নয় বা পাখি নয়, তাহলে এই ফনা সেটা শুধু সাপেরই ক্যারেক্টারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে এখানে কি পয়েন্ট বলতে ওই ফনাটা ছিল। সিমিলারিটি ডিসিমিলারিটি কী করে করব, একটা সাপকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমি প্রথমে দেখবো আচ্ছা এটা স্কেল আছে, তাহলে এটা মাছও হতে পারে সাপও হতে পারে। মাছ কেন নয়, কারণ এটা জলে যাচ্ছিল না, দ্বিতীয়ত এর ফিন নেই, ফিন মানে পাখনা নেই, তাহলে আচ্ছা তাহলে এটা সাপ। আচ্ছা সাপ না হয়তো অন্যান্য সরীসৃপ হতে পারে, দেখি তো এর পা আছে কি নেই, ও পা নেই, তার মানে এটা সাপ, ঠিক আছে। এইভাবে আমি কম্প্যারিজন করব। তার সঙ্গে ওই যে বললাম ফনা, হুড, প্রেজেন্স অফ হুড, সেটা দেখে বুঝলাম ও এটা আমার কি পয়েন্ট, এটা থাকলেই আমি এটা সাপ বলে কনসিডার করবো। আবার সব সাপের হুড নেই, ফনা ছাড়াও সাপ আছে, ঠিক আছে, ক্লিয়ার হলো। এটা হচ্ছে আইডেন্টিফিকেশান। নোমেনক্লেচার কি, সেই বিখ্যাত মানুষ যার আশীর্বাদে আমরা সমস্ত নাম মনে রাখার চেষ্টা করি, সে হচ্ছে স্যার ক্যারোলাস লিনিয়াস। সেই মানুষটি জেনাস আর স্পিসিস নিয়ে সেই বিখ্যাত গল্প, আর কি বলবো, জেনাস এবং স্পিসিস পাশাপাশি বসিয়ে যে সিস্টেমটা তৈরি করেছিল, যে সিস্টেমের দ্বারা সবাই আমরা মনে রাখি যে নোমেনক্লেচার কী করে করতে হয়, সেটাই হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচারে কেন জেনাস আর স্পিসিস থাকে, তো আমি দেখে বুঝতে পারি এটা কোন ফাইলাম, তাই না। যে কোনো মাছ, একটা ইলিশ বা একটা ভেটকি বা একটা কই, একটা শিং, একটা মাগুর দেখেই বুঝতে পারবো যারা এরা সবাই মাছ, কিছু কমন ফিচার সবারই আছে, কিন্তু কোনটা কোন মাছ বুঝতে গেলে আমাকে জেনাস আর স্পিসিসই জানতে হবে। তো হায়ারার্কির এই সব থেকে তলার যে ধাপ দুটো নর্মাল হায়ারার্কি, এখন তো আবার সেই 35টা 36টা এরকম হায়ারার্কিও বেরিয়েছে, ওগুলো নয়, নর্মাল আমরা যে হায়ারার্কি সবাই পড়েছি 7টা স্তরের হায়ারার্কি, সেই হায়ারার্কি যদি দেখি তাহলে আমরা দেখব নোমেনক্লেচার হচ্ছে সর্বনিম্ন দুটো ধাপ, যে দুটো ধাপ দিয়ে সেই অ্যানিমেলটা বা সেই প্ল্যান্টটা সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে থাকি। নেক্সট হলো ক্লাসিফিকেশান। তো ক্লাসিফিকেশান কি না, এটা হচ্ছে একটা মেথড, ক্লাসিফিকেশান হচ্ছে একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা ফিজিক্যাল, সেলুলার, মরফোলজিক্যাল আর আদার ক্যারেক্টারগুলো বুঝতে পারি। কী কী বললাম, ফিজিক্যাল, মরফোলজিক্যাল, আর কি বলেছি, ফিজিক্যাল, মরফোলজিক্যাল, সেলুলার আর আদার ক্যারেক্টার, সেগুলো বুঝতে পারি। নোমেনক্লেচার স্বাভাবিক ব্যাপার, জেনাস আর স্পিসিস। আইডেন্টিফিকেশান তো বললাম, কম্প্যারিজন আর তার সঙ্গে কি পয়েন্ট, ঠিক আছে, ব্যাস এনাফ। ক্লাসিফিকেশান বোঝার ক্ষেত্রে এই কনসেপ্টটা আমার কাছে এনাফ, এর বেশি আমার ক্লাসিফিকেশান খুব একটা দরকার নেই।
আচ্ছা, ট্যাক্সোনমি কিছু ব্রাঞ্চ হয়, ঠিক আছে, ট্যাক্সোনমি কিছু ব্রাঞ্চ হয়, অনেক রকম ব্রাঞ্চ আছে। তো আমি বিগত বেশ কিছু বছরের প্রশ্নগুলোয় দেখেছি এই ব্রাঞ্চগুলো খুব একটা কাজে লাগে না, যেগুলো আমাদের টেক্সট বুকে প্রচুর থাকে, ঠিক আছে। আমি বলছি কয়েকটা নাম, তার মধ্যে বলছি যেমন কেমো ট্যাক্সোনমি, আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, ঠিক আছে, এরকম থাকে, ফাইলোজেনিক ট্যাক্সোনমি, ন্যাচারাল ট্যাক্সোনমি। তো আমার মনে হয় যেটা, যে এই পার্টগুলো থেকে প্রশ্ন আসে না, সুতরাং এই পার্টগুলোকে যদি কেউ অন্তত একবার চোখ বুলিয়ে রাখে এনাফ, না বলালে আরও হবে, অসুবিধে নেই, এই পার্টগুলো আসে না। এখন থেকে কোশ্চেন কিরাম আসছে, অ্যাপ্লাইড কোশ্চেন আসছে। তুমি কতটা মনে রাখতে পারো, কতটা মুখস্থ রাখতে পারো সেটা আসছে না, অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন আসছে। তাহলে তোমাকে অ্যাপ্লিকেশান বেস কোশ্চেনের জন্য সবসময় ধারণাটাকে স্বচ্ছ করতে হবে। ট্যাক্সোনমি কাকে বলে এটা তোমার ধারণা নয়, সিস্টেমেটিক্স কাকে বলে এটা তোমার ধারণা নয়, তোমার ধারণা হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের মধ্যে রিলেশন কী, ঠিক আছে, ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের মধ্যে রিলেশন কী, কী রিলেশন। আগে যদি ট্যাক্সোনমি জানি তাহলে আমরা বুঝতে পারবো। ট্যাক্সোনমি হচ্ছে যে যেখানে ক্লাসিফিকেশান, নমেনক্লেচার, আইডেন্টিফিকেশান এবং কিছু এভিডেন্স যেগুলোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করা হয়, যেটার মাধ্যমে একসঙ্গে রিপ্রেজেন্ট করা হয়, বা এইগুলো সম্বন্ধেই সেখানে আলোচনা করা হয়। কী কী বললাম? আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশান এবং কিছু এভিডেন্স। যেমন এভিডেন্স বলতে হারবেরিয়াম হতে পারে, মিউজিয়াম স্পেসিমেন হতে পারে, ঠিক আছে, সেইগুলোকে আমরা এভিডেন্স বলি। তো এদের সম্বন্ধে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ট্যাক্সোনমি। সিস্টেমেটিক্স কি না, ট্যাক্সোনমি করার জন্য একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। সিস্টেমেটিক্স কথাটার মধ্যেই রয়ে গেছে যে সিস্টেম, ঠিক আছে। তো বলছে এটা একটা আদার ব্রাঞ্চ, সিস্টেমেটিক্স হচ্ছে একটা আদার ব্রাঞ্চ, যেখানে এই আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশান, এগুলোর যে পদ্ধতি, এগুলোর যে নিয়ম, ঠিক আছে, এই পার্টগুলো থাকে। তাহলে ট্যাক্সোনমি হলো একটা গোদা ব্রাঞ্চ, যে আচ্ছা এর মধ্যে আইডেন্টিফিকেশান আছে, নোমেনক্লেচার আছে, ক্লাসিফিকেশান আছে, প্রিজার্ভ স্পেসিমেনগুলো আছে, এগুলো। কিন্তু হাউ দে আর প্রিপেয়ার্ড, হাউ ইউ আইডেন্টিফাই সামওয়ান, হাউ ইউ নোমেনক্লেচার সামওয়ান, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে সিস্টেমেটিক্সের পার্ট। ট্যাক্সোনমির নিয়ম, ট্যাক্সোনমির পার্টগুলোর নিয়ম, ট্যাক্সোনমির নিয়ম না, ট্যাক্সোনমির পার্টগুলোর নিয়ম হচ্ছে সিস্টেমেটিক্সে পড়ে। আমরা যদি সিস্টেম কথাটা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কি করে সিস্টেমেটিক্স, ব্যাপারটা কি করে, জাস্ট এটা একটা কনসেপ্ট। আচ্ছা, এবারে আসি যে নোমেনক্লেচার ব্যাপারটা নিয়ে কয়েকটা ছোট ছোট পার্ট, যেটা আমাদের ভুল হয় প্রায় নিটের কোশ্চেনগুলোকে হ্যান্ডেলিং করতে। প্রথমত হচ্ছে নিটের কোশ্চেনে বেশ কিছু বড় বড় সায়েন্টিফিক নেম দেয়, যেগুলো হয়তো আমরা জানি না, যে সায়েন্টিফিক নেমগুলো আমরা কোনোদিন পড়িও নি, এমন কিছু সায়েন্টিফিক নেম দেয়। এখানে খেয়াল করতে হবে যে কোনো সায়েন্টিফিক নেম, এটা একটা মানে কি বলবো, এটা একটা টিক্স, এটা একটা টিক্স, ঠিক আছে, এটা সবসময় অ্যাপ্লাই হবেই এমন নয়, কিন্তু 90% জায়গায় অ্যাপ্লাই হয়। যদি কোনো সায়েন্টিফিক নেমের মধ্যে এই ধরনের কোনো ওয়ার্ড থাকে, এই ধরনের কোনো লেটার থাকে, এ আর ই একসাথে, ঠিক আছে, সেটা সায়েন্টিফিক নেম নয়, এটা ল্যাটিন নয়। যদি কোনো সায়েন্টিফিক নেমের ওপরে ধরেছি এ, একাধিক বা দুটো, এক বা দুটো এরকম ডট থাকে, সেটা সায়েন্টিফিক নেম নয়। অনেক সময় আমরা এরকম ছোট্ট ছোট্ট ভুল করে ফেলি। অথবা যদি কোনো সায়েন্টিফিক নেমের মধ্যে তিনটে, মানে দ্বিপদ নামকরণের বদলে ত্রিপদ নামকরণ, বাইনোমিয়ালের বদলে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার অনেক সময় ওরা দিয়ে দেয়, মাঝের লেখাটা ইটালিক করেনি, মাঝের লেখাটা ইটালিক করেনি, এটা কিন্তু সায়েন্টিফিক নেম নয়। সমস্ত মিলে যাচ্ছে কিন্তু মাঝের লেখাটা ইটালিক নয়, তাহলে সেটা সায়েন্টিফিক নেম নয়। ছোটোবেলায় যা যা পড়েছি সেই সায়েন্টিস্টের নাম অ্যাড হয় ফ্যাড হয়, ওসব কিচ্ছু এখানে আসবে না, ঠিক আছে। নর্মাল এই কয়েকটা কনসেপ্ট মনে রাখতে হবে, আর প্রচুর সায়েন্টিফিক নেম পড়তে হবে। এবারে অনেকেই প্রশ্ন করে, স্যার সায়েন্টিফিক নেম কোথা থেকে পড়বো, কোন কোন সায়েন্টিফিক নেম পড়বো? আপনি একটা লিস্ট বানিয়ে দিন। তাহলে লিস্ট বানাতে হয় না, লিস্ট নিজেই করা যায় এবং লিস্ট করতেও হয় না। আমি কয়েকটা জিনিস শেখাচ্ছি। প্রথমত,
যে অ্যানিমাল, যে প্ল্যান্ট, যে ফাঙ্গাস, যে ব্যাকটেরিয়া, যে প্রোটোজোয়া এক্সেপশন, সবার থেকে আলাদা। কিভাবে আলাদা? আইদার সে বেনিফিশিয়াল, উপকারী, অথবা সে অপকারী, তাদের নাম সবার আগে পড়ো। ঠিক আছে? যারা উপকারী অথবা যারা অপকারী, যারা বায়োটেকনোলজিতে বেশি ইউজ হয় তাদের নাম পড়ো। যারা কোনো না কোনোভাবে কোনো ডিজিজ স্প্রেডিংয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে তাদের নাম পড়ো। ব্যাস, একটা ক্যাটাগরি শেষ। নেক্সট ক্যাটাগরি কি? নেক্সট ক্যাটাগরি হচ্ছে, 1 মিনিট, আর একটা কি আছে, কোনোভাবে ট্রপিক লেভেলের সঙ্গে যুক্ত সে, আইদার সে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, বিয়োজক। ঠিক আছে? এই ধরনের যদি কোনো ব্যাকটেরিয়া হয় তাহলে তাদের নাম পড়ো। এই ব্যাকটেরিয়া শুধু না, প্রোটোজোয়াও হতে পারে এর সঙ্গে রিলেটেড কোনোভাবে, ব্যাকটেরিয়াই থাকে ওই জায়গাটা। এদের নাম পড়ার পর তুমি জেনে যাবে আর তোমাকে কি পড়তে হবে। ঠিক আছে? এই কণা নিজে করে নাও, তারপরে তুমি নিজেই জেনে যাবে যে তোমাকে আর কি করতে হবে। ঠিক আছে? তাহলে এই নামকরণের এই যে জায়গাটা থাকে, সায়েন্টিফিক নেমের যে জায়গাটা থাকে, এইটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে কিছু প্ল্যান্টের নাম থাকে যেগুলো উচ্চারণ করাই অনেক সময় অসম্ভব হয়ে যায়, এত বড় বড় নাম থাকে, জেনাসটা বিরাট বড়, স্পিসিসটা আরও বড়। তো এই ক্ষেত্রে বলবো যে এখানেও আরেকটা টিক্স আমি দেখেছি, অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা খুব একটা রিস্ক না নেওয়াই উচিত। যদি দেখা যায় চারটে নাম চারটেই জানি না, তাহলে খুব যদি সেফ জায়গায় কেউ থাকে তবেই এই রিস্কটা নেওয়া উচিত। দেখা যায় সব থেকে বড় নামটা হয় না অ্যান্সারেতে, হতেও পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখেছি এটা একটা মানে ছেলেপুলেদের একটু মানে বিপদে ফেলার চেষ্টা, আর কিছুই না, যে সব থেকে বড় নাম যেটা সেটা কিন্তু হয় না। কোনো ক্ষেত্রে হতে পারে, 90% কোশ্চেনে হয় না, তো 10%-এ তো হতেই পারে। ঠিক আছে? এটা আমি বলছি যদি কেউ সেফ থাকে তবে এই প্রশ্নগুলো এইভাবে অ্যাটেম্প করবে। হলো? আচ্ছা, আমরা নোমেনক্লেচারের ব্যাপারটা তাহলে এবার ছেড়ে দিচ্ছি। নোমেনক্লেচারের ব্যাপারটা আর কিছু নেই, নতুন করে আর কিছু বলারও নেই। নেক্সট আসছি যে বিভিন্ন রকম সিস্টেম আছে ক্লাসিফিকেশানে, তার মধ্যে একটা সিস্টেমকে আমরা বলি 2 কিংডম কনসেপ্ট। টু কিংডম কনসেপ্ট, এইভাবে 5 রাজ্য পর্যন্ত আছে, এটা হলো সবে 2 রাজ্য। 2 কিংডম কনসেপ্ট যেটা কে করেছে? আমাদের খুব চেনা পরিচিত মানুষ, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে? ক্যারোলাস লিনিয়াস ইনি দুটো ভাগে কি করেছেন, কি ভাগে ভাগ করেছেন? একটা হচ্ছে প্লান্টি, আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া। আর কিছু না, মাত্র এই দুটো ভাগ, এটুকুই ভাগ করে উনি ছেড়ে দিয়েছেন। নেক্সট 3 কিংডম কনসেপ্ট। এই কনসেপ্টটা দিয়েছেন হেকেল। আমরা হেকেলের নাম শুনেছি, হেকেলের বায়োজেনেটিক সূত্র ছিল সেই হেকেল, HAECKEL, হেকেল। ইনি 3টে ভাগে ভাগ করেছেন, প্লান্টি, প্রোটিস্টা আর অ্যানিমেলিয়া। এর পর জেনারেলি 4 কিংডম কনসেপ্ট হবে। যেটা কে করেছে? কোপিল্যান্ড। ঠিক আছে? কোপিল্যান্ড ইনি নবতম যেটা অ্যাডিশন করেছেন, আগেরগুলো সবই ছিল, এর সাথে উনি কী করছেন? মোনেরা, বাকি 3টেই ছিল, প্লান্টি, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া।
ফাইনালি 5 কিংডম কনসেপ্ট দুজন করেছে, দুজন বলছি, হুইটেকার করেছে, আর এইচ হুইটেকার। হুইটেকার। এখানে কি হয়েছে, এখানে নবতম সংযোজন ওগুলো সবই রইল, তার সঙ্গে রেড দিয়েই করছি। ফাঙ্গাস এসছে এখানে, ফাঙ্গি এসছে এখানে, আর বাকি সব সেম ছিল। শুধু এইটুকু পার্ট, এই যে এতগুলো কনসেপ্ট, এই কনসেপ্টগুলো থেকে এইটুকু পার্ট থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে কোনো একটা যে কোনো একটা কনসেপ্ট থেকে 5 কিংডম, 3 কিংডম, 2 কিংডম, যে কোনো একটা কনসেপ্ট থেকে একটা স্পেশাল ক্যারেক্টার তুলে নিতে পারে। ধরে নিচ্ছি আমি এখানে 3 কিংডমটা আমি যদি প্রশ্ন করছি, তো আমি মনে করছি আচ্ছা আমি 3 কিংডমটা নিয়ে প্রশ্ন করব। 3 কিংডমটা আমার প্রশ্নে থাকবে, উত্তরে তো অনেক কিছু থাকতে পারে। তো আমি কি করলাম, আমি এখানে ধরলাম যে দেখছি কি কি আছে, প্লান্টি আছে, প্রোটিস্টা আছে, অ্যানিমেলিয়া আছে। তো এদের মধ্যে কি প্লান্টি যে ফটোসিনথেসিস করতে পারে, কিছু প্রোটিস্টা ফটোসিনথেসিস করতে পারে, অ্যানিমেলিয়ারা কেউ পারে না। দেখলাম না এরকম ভালো কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না, তাহলে একটা কাজ করি, তিনটের মধ্যে অমিল না করে তিনটের মধ্যে মিল বের করি। তিনজনেই ইউক্যারিওটিক, ঠিক আছে, তিনজনেই ইউক্যারিওটিক। তো এটা আমরা পাবো কোথায়, এটা আমরা 2 কিংডমে তো পাবোই, দুজনের মধ্যে পাচ্ছি, ইভেন বাকিগুলোই পাচ্ছি, সেখানে কিন্তু অলরেডি মনেরা রয়েছে। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি একটা প্রশ্ন করতে পারি, ইউক্যারিওটিক। নিটে নিশ্চয়ই এত সহজ আসবে না যে এদের মধ্যে কোনটি ইউক্যারিওটিক নয়। তাহলে সেখানে কি আসবে, ইউক্যারিওটিকের কোনো একটা ক্যারেক্টার, ইউক্যারিওটিক সেলের কোনো একটা ক্যারেক্টার, আইদার সেটা রাইবোসোম হতে পারে, অথবা সেটা মাইটোকন্ড্রিয়া হতে পারে, ঠিক আছে, এই ধরনের কোনো জিনিস, অর্থাৎ যেটা আমি চট করে বুঝতে পারবো না যেটা কিসের রেসপেক্টে দিয়েছে। হয়তো বলল যেখানে 80s রাইবোসোম দেখা যায় শুধুমাত্র কোন কনসেপ্টটায়, 80s রাইবোসোম দেখা যায় শুধুমাত্র কোন কনসেপ্টটায়, তাহলে সেখানে আমাকে বুঝে নিয়ে কনসেপ্টটা লিখতে হবে যে সেটা আমি 2 কিংডম লিখবো না 3 কিংডম লিখবো না 5 কিংডম লিখবো নাকি কোনটা 4 লিখবো। এখান থেকে এই ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো থাকে, একটু জট থাকে প্রশ্নগুলোর মধ্যে, ঠিক আছে। তাহলে এই হলো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাসপেক্টে কনসেপ্ট। সাল পড়ার এখন আর দরকার হয় না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে সাল দিয়ে কোশ্চেন আসতো, কিন্তু এখন আর নিটেতে এরকম সাল পড়ার দরকার হয় না। ট্যাক্সোনমিক হায়ারার্কির একটা পার্ট ছোট্ট করে একটু আলোচনা করি। সবাই জানে 7টা যে ধাপের ওপরে থাকে সেই ব্যাপারটা। HIER ARCHY, ট্যাক্সোনমিক হায়ারার্কি। এটাও একটা কনসেপচুয়াল ব্যাপার। কীরকম, আমরা সবসময় যখন লিখতাম তখন ওপর থেকে তলায় লিখতাম, তাই না? কিরকম লিখতাম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিন্তু কনসেপ্টটা তো ভুল, কনসেপ্টটা আমাকে তলা থেকে ওপরে যেতে হতো। এখন আমরা পড়ার জন্য নিজের সুবিধার জন্য কনসেপ্ট অনুযায়ী লিখব। স্পিসিস, আচ্ছা অ্যারো দিচ্ছি না, জেনাস, ঠিক আছে, ফ্যামিলি, নেক্সট হচ্ছে অর্ডার, নেক্সট হচ্ছে ক্লাস, নেক্সট হচ্ছে ফাইলাম, এবং আলটিমেট কিংডম দিয়ে দিতেই পারি এখানে। এবারে এদের মধ্যে রিলেশনটা কেমন, রিলেশনটা অনেকটা এইরকম ধরনের। যদি আমি প্রত্যেকটা পার্টকে এক একটা ফানেল ভাবি, তাহলে স্পিসিস একটা ফানেল, যে ফানেলটা জেনাসে গিয়ে একটা ছোট ছিদ্র তৈরি করেছে। তার মানে এরকম অনেক ছিদ্র আছে জেনাসে।
জেনাস একটা ফানেল যেটা ফ্যামিলিতে গিয়ে একটা ছোট ছিদ্র তৈরি করেছে। একইভাবে ফ্যামিলি একটা ফানেল যেটা অর্ডারে গিয়ে এরকম অনেকগুলো ছিদ্রের মধ্যে একটা ছিদ্র তৈরি করেছে। আমি পরপর আর তলায় নামছি না। তাহলে আমরা কি বুঝতে পারছি? স্পিসিস যেটাকে আমরা খুব বড়োভাবে ভাবি, ফানেলের ওপর দিকটা কিরম হয়, বড় হয় না, স্প্রেড হয়, এরকমভাবে স্প্রেড হয়, মাঝখানে একটা লেংথ আছে। তলাটা কিন্তু তার সরু, ন্যারো, তাই না? তলাটা হচ্ছে ন্যারো, সরু। তার মানে স্পিসিস যেটাকে আমরা বড় ভাবি সেটা আসলে জেনাসের থেকে ছোট। জেনাস যেটাকে আমরা বড় ভাবি সেটা ফ্যামিলির তুলনায় ছোট। এইভাবে আমরা আস্তে আস্তে স্পিসিস থেকে কিংডমের দিকে যাব। এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে, ছোটোবেলায় আমরা যেভাবে পড়তাম যে অনেকগুলো স্পিসিস নিয়ে একটা জেনাস তৈরি হয়, অনেকগুলো জেনাস নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়, অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটা অর্ডার তৈরি হয়, এটাও একটা কনসেপ্ট। কিন্তু অ্যাপ্লাইড পোর্শনেতে এই কনসেপ্টটা ঠিক নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটা জেনাসের একটাই স্পিসিস আছে, অন্য স্পিসিস নেই বা আপাতত আবিষ্কার হয়নি। তাহলে সবসময় ওই যে কনসেপ্টটা আমাদের মধ্যে আছে যে একাধিক স্পিসিস নিয়ে একটা জেনাস তৈরি হতে পারে, এই কনসেপ্টটা কিন্তু সব জায়গায় ঠিক না। তাহলে আমরা যেটা করব সেটা কি না, একটা জেনাসের একাধিক বা একটা স্পিসিস থাকতে পারে, একটা জেনাসের একটা বা একাধিক স্পিসিস থাকতে পারে। ঠিক আছে? এই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে হায়ারার্কির ক্ষেত্রে। আর কোনো কনসেপ্ট এখানে লাগবে না। কিছু শর্ট ফর্ম লাগে, যে শর্ট ফর্মগুলো অনেকে জানে, তাও আমি একটু বলে দিচ্ছি। এখন লিখতে পারলে ভালো, তা নয়তো রেকর্ডিং শুনে লিখলেও হবে, রেকর্ডিংটা গ্রুপেই থাকবে। প্রথম শর্ট ফর্ম হচ্ছে ICBN, মনে হয় না কারোর লিখতে হবে, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। কিন্তু এই ICBN এর আর একটা ফর্ম আছে, ইন্টারন্যাশনাল কোড ফর ব্যাকটেরিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে? ICZN সবাই জানে, ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। এই দুটো কোনোটা কারো লিখতে হবে না। এরপর একটু সমস্যা হয় ICVN, ভি ফর ভাইরাস, ভাইরাল নোমেনক্লেচার। ঠিক আছে? কেউ কেউ ব্যাকটেরিয়াল নোমেনক্লেচারটাকে এইভাবে লেখে ICBAN, ব্যাকটেরিয়াল বোঝানোর জন্য। এটা একটু জেনে রাখতে হবে। হট করে বিয়ে দিয়েছে, কী জিনিস দিয়েছে বুঝতে পারলাম না, সেটা জেনে রাখতে হবে। ICNCP, কি বললাম? ICNCP এটা দেয় অনেক সময়। এটা কি? ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার ফর কাল্টিভেট প্ল্যান্ট। কাল্টিভেট প্ল্যান্ট যেগুলো কালচার করা হয়, যে কাল্টিভেট যেগুলো চাষের গাছ, কাল্টিভেট প্ল্যান্ট। ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর কাল্টিভেট প্ল্যান্ট। ঠিক আছে? কাল্টিভেট প্ল্যান্ট। মোটামুটি আমরা অনেকটা টেনে দিয়েছি, ট্যাক্সোনমি পোর্শনটা অনেকটা টেনে দিয়েছি। লাস্ট যে পোর্শনটা পড়বো, ট্যাক্সোনমির যে পোর্শনটা পড়বো, তাকে আমরা বলছি ট্যাক্সোনমিক এড বা এডস। এখানে এডস মানে অসুখটার কথা বলছি না, যেরকম ফার্স্ট এড বক্স হয় সেই রকম ব্যাপার। ট্যাক্সোনমিক এডস, এডস মানে কী কী থাকে এখানে। এডস মানে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম নয়, ফার্স্ট এইডস যে বক্স সেইরকম ব্যাপার। ট্যাক্সোনমিক এডসের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে। ঠিক আছে? আমি একটা একটা করে ব্রাঞ্চ বলবো, সেই ব্রাঞ্চের সম্বন্ধে ছোট্ট ছোট্ট করে কয়েকটা পয়েন্ট লেখাবো। প্রথম ব্রাঞ্চকে আমরা বলি ট্যাক্সোনমিক কি। আমি কি লিখছি বা কিজ, অনেকগুলো কি, আমি কি লিখলাম তার মানে কি থাকবে এমন নয়, কি অনেকগুলো হবে। ট্যাক্সোনমিক কিজ, ট্যাক্সোনমিক কিজ বলছি, ওর মধ্যে পয়েন্টটা বলছি। আর্টিফিশিয়াল অ্যানালাইটিক ডিভাইস having a list of statements
having a list of statements which are used for identifying organisms. ফার্স্ট পয়েন্ট হলো কিজের মধ্যে। সেকেন্ড পয়েন্ট, usually each statement called lead has two contrasting characters. Last point, two types of keys, KEYS, bracketed and idented are used commonly. তিনটে সেন্টেন্সের মানে বোঝাই। প্রথম সেন্টেন্সে বলছে আর্টিফিশিয়াল অ্যানালাইটিক ডিভাইস হ্যাভিং এ লিস্ট অফ কমন স্টেটমেন্টস হুইচ আর ইউজড ফর আইডেন্টিফাইং অর্গানিজম। কি কথাটার মানে হচ্ছে চাবি। ট্যাক্সোনমিক কি মানে ট্যাক্সোনমির চাবি। সেখানে বলছে একটা আর্টিফিশিয়াল ডিভাইস রয়েছে। এখানে ডিভাইস বলতে আমরা এই যে হায়ারার্কি বেছে নিয়েছি, এটা একটা ডিভাইস, ঠিক আছে। এরকম একটা ডিভাইস রয়েছে যেটা কি না, যেটা একটা লিস্ট, তাই তো। এটা তো হায়ারার্কিতে একটা লিস্ট। কিসের লিস্ট? অফ এ স্টেটমেন্ট। প্রত্যেকটাতে স্টেটমেন্ট আছে। ওই যেরকম বললাম না যে কিছু প্রজাতি নিয়ে একটা জেনাস তৈরি হয়, একটা গণ তৈরি হয়, একটা অনেকগুলো গণ নিয়ে একটা বর্গ তৈরি হয়, এগুলো তো আমরা পড়েছি। তো সেগুলো হচ্ছে স্টেটমেন্ট। হুইচ আর ইউজড ফর আইডেন্টিফাইড অ্যান অর্গানিজম, যেটা আমরা ব্যবহার করছি কাউকে, কোনো প্রাণীকে বা উদ্ভিদকে বা লিভিং কোনো বিইংকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে। নেক্সটই বলছে ইউজুয়ালি ইচ স্টেটমেন্ট, প্রত্যেকটা যে স্টেটমেন্ট আছে কল্ড লিড হ্যাজ টু কন্ট্রাস্টিং ক্যারেক্টার। প্রত্যেকটা দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার আছে। কীরকম কন্ট্রাস্টিং ক্যারেক্টার? ওই যে বললাম, একটা হচ্ছে স্পিসিস হচ্ছে জেনাসের আন্ডারে পড়ে, অনেকগুলো স্পিসিস জেনাসের আন্ডারে পড়ে। আবার এইভাবেও বলতে পারি জেনাসের তুলনায় স্পিসিসের ব্যাপ্তি অনেক কম, অর্থাৎ অনেক স্পিসিস যেহেতু এক জায়গায় পড়ে তো তার ব্যাপ্তি কম। কন্ট্রাস্টিং ক্যারেক্টার মানে অপোজিট, কন্ট্রাস্টিং মানে ঠিক অপোজিট বলাটা ভুল, অপোজিট নয়, কিন্তু দুজনের সঙ্গে দুজনে একটা পার্থক্য বা একটা প্রভেদ রয়ে যাবে, তবেই সেটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার হবে। যেমন আমি যদি কোনো কন্ট্রাস্টিং ক্যারেক্টার বার করতে চাই, অস্ট্রিকটিস আর কনড্রিকটিস, তাদের আমি কন্ট্রাস্টিং ক্যারেক্টার বার করব, ঠিক আছে। বা ব্রায়োফাইটা টেরিডোফাইটা, তাদের আমি কন্ট্রাস্টিং ক্যারেক্টার বার করব। তাহলে এমন ক্যারেক্টার বলতে হবে যে দুটো দুজনের মধ্যে কমন নয়। আমি বলে দিলাম দুজনেরই তো স্যার ইউক্যারিওটিক সেল আছে, না এটা না, মিল চাইনি, অমিল চেয়েছে, এবং এমন অমিল চেয়েছে যেটা দুজনের মধ্যে খুবই অমিল। যেমন আমি বলতেই পারি যে অস্ট্রিকটিসের ক্ষেত্রে হেটেরোসার্কাল টেল আছে, অসম আকৃতির লেজ আছে, কিন্তু কন্ড্রিকটিসের ক্ষেত্রে হেটেরোসার্কাল টেল আছে, অসম আকৃতির লেজ আছে। অস্ট্রিকটিসের ক্ষেত্রে হোমোসার্কাল বা হেমিসার্কাল লেজ আছে, সমমাপের আর কি লেজটা হয়, হোমোসার্কাল বা হেমিসার্কাল যেটা হয়। ব্রায়োফাইটা টেরিডোফাইটাতেও এরকমভাবে আমি বলতে পারি যে ব্রায়োফাইটার ক্ষেত্রে রাইজোম বলে কোনো কিছু থাকে না, ঠিক আছে, রাইজোম কাণ্ড বলে কিছু নেই। দুজনেই হয়তো থ্যালাস দেহ, কিন্তু দুজনের মধ্যে রাইজোমটা ব্রায়োফাইটায় নেই। টেরিডোফাইটার ক্ষেত্রে রাইজোম আছে। বা এটাও বলতে পারি যে দুজনে স্পোর ফর্মেশন দু রকম। যদি আমরা এর ক্লাস দেখি, আমাদের ওই অল্টারনেশন অফ জেনারেশন, যাকে আমরা বাংলায় বলি যৌনুক্রম, সেটা দেখলে বুঝতে পারবো যে মস আর ফার্নের কিন্তু আলাদা ধরনের যৌনুক্রম হয়। এইটা আমার একটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার,
ঠিক আছে, কন্ট্রাস্টিং ক্যারেক্টার মানে একদম অমিল দুটো ক্যারেক্টার বলতে হবে, ঠিক আছে, সেই কনসেপ্টটা দিয়েছে। লাস্ট পয়েন্টে কি বলছে, টু টাইপস অফ কিস, দু রকম যে কি বা চাবি রয়েছে, সেটা কি, ব্র্যাকেট অ্যান্ড ব্র্যাকেট অ্যান্ড ইন্ডেন্টেড, ব্র্যাকেট অ্যান্ড ইন্ডেন্টেড আর ইউজড কমনলি, মানে দুটো যে আলাদা ধরনের কন্ট্রাস্টিং কি আছে সেটা কিন্তু আমরা কমনলি ইউজ করি। কমনলি মানে সব জায়গায় সাধারণভাবে ইউজ করি, যাতে করে আমি একটা অর্গানিজম থেকে আর একটা অর্গানিজমকে খুব সহজে আলাদা করতে পারি। কেন ইউজ করছি, একটা অর্গানিজম থেকে অন্য অর্গানিজমকে খুব সহজে আলাদা করতে পারবো, সেটার জন্য আমি ইউজ করছি, আর অন্য কোনো পারপাস না। হলো ট্যাক্সোনমিক কি যখন শেষ হবে, নেক্সট পয়েন্টে আমরা কি লিখব, নেক্সট পয়েন্টে লিখব আমরা বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, এখানে লিখব বটানিক্যাল গার্ডেন, বটানিক্যাল গার্ডেন। এর মধ্যে পড়ছে কালেকশনস অফ লিভিং প্ল্যান্টস, ফার্স্ট পয়েন্ট, কালেকশনস অফ লিভিং প্ল্যান্টস maintained for reference, collections of double F হবে, আচ্ছা না একটা F, collections of living plants maintained for reference। হয়েছে। নেক্সট পয়েন্ট, লার্জেস্ট বটানিক্যাল গার্ডেন ইজ অ্যাট কিউ গার্ডেন, KEW, কিউ গার্ডেন, সব থেকে বড় বটানিক্যাল গার্ডেন, ঘুরে শেষ করা যায় না, এটা হচ্ছে কিউ গার্ডেন, যেটা ইংল্যান্ডে আছে। ফার্স্ট পয়েন্টটা তো খুব ইজি ছিল, বলছে যে একটা রেফারেন্স অনুযায়ী আমরা কালেকশান করব, ঠিক আছে, একটা রেফারেন্স অনুযায়ী আমরা কালেকশান করব, সেই কালেকশান অনুযায়ী কি করব না, মানে বটানিক্যাল গার্ডেনে যে সমস্ত প্ল্যান্ট থাকবে তাদের আমরা একটা রেফারেন্স অনুযায়ী কালেকশান করবো। মানে রেফারেন্স কেন, যে কোনো গাছ আমি রাখবো না, আইদার সেটার মেডিসিনাল ইম্পর্টেন্সই আছে সেই জন্য আমি রেখেছি, আইদার সেটার এক্সটিংক্ট হতে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে, আমাদের পরিবেশে নেই, সেই জন্য তাকে রেখেছি, বা সেই গাছটা হয়তো খুব বেনিফিশিয়াল, তার থেকে মশলা তৈরি হয়, তার থেকে কোনো অন্য কিছু তৈরি হয়, বেনিফিশিয়াল রজন তৈরি হয়, মানে রেজিন যেটাকে আমরা বলি, তাহলে আমি তার জন্য রেখেছি। ঠিক আছে, এই কারণে বটানিক্যাল গার্ডেন পয়েন্টটাকে একটা এইডসের মধ্যে রাখলাম, ট্যাক্সোনমিক্যাল এইডের মধ্যে রাখলাম। এবারে কাকে রাখবো, মিউজিয়াম। মিউজিয়াম যেখানে আমরা দুটো জিনিসই পাই, অ্যানিমেলও পাই আবার প্ল্যান্টের জিনিসও পাই, তাই না? তাহলে শর্টে লিখবো, বড় কিছু লিখবো না। এ প্লেস, ফার্স্ট পয়েন্ট, এ প্লেস ইউজড ফর স্টোর করা, স্টোরিং, কমা প্রিজার্ভেশন, প্রিজার্ভ করা, অ্যান্ড এক্সিবিশন অফ, শো করা, জিনিসটাকে দেখা, এক্সিবিশন অফ, দেখানো, অবজেক্টস অফ, এক্সিবিশন অফ অবজেক্টস অফ ন্যাচারাল হিস্ট্রি, কমা অ্যান্টিক, ANTIQUITIES, অ্যান্টিক্স, যেগুলো আমাদের দেশের অ্যাসেট, সেগুলোকে আমরা ওখানে শো করি এবং দেখাই তার ইম্পর্টেন্সই বোঝানোর জন্য। ক্লিয়ার? সেকেন্ড সেন্টেন্সে প্রোভাইড ইনফরমেশন
about local flora and fauna, flora and fauna, fauna, local flora and fauna in different area বিভিন্ন এরিয়ার সাপেক্ষে তার লোকাল ফনা এবং ফ্লোরাকে বোঝানো। ফনা ফ্লোরা এই দুটো ওয়ার্ড অনেকের যদি নতুন লাগে একটু বলে দিই। ফনা মানে হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি, ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্ট ডাইভার্সিটি। নেক্সট হচ্ছে হারবেরিয়াম। হারবেরিয়াম কি? A collection of date plant or plant part, a collection of date plant or plant part comma দিয়ে process to dry for exhibit its importance। স্ট্যান্ডার্ড যে সাইজ হয় হারবেরিয়ামের সেটা থেকেও প্রশ্ন থাকতে পারে। 42 সেন্টিমিটার ইন্টু 29 সেন্টিমিটার। ঠিক আছে, এটা থাক। লাস্ট, জুলজিক্যাল পার্ক। জু, যেটাকে আমরা নর্মালি জু বলি, জুলজিক্যাল পার্ক। আচ্ছা, এখানে কি হয়? এনক্লোজড এরিয়া comma where animals are kept in open enclosure or cage, খোলাও থাকে কোনো কোনো সময়, কোনো কোনো সময় খাঁচায় বন্দিও থাকে। নেক্সট পয়েন্টে, হেল্পস টু স্টাডি ওয়াইল্ড অ্যানিমালস। আচ্ছা, এর মধ্যে কিছু টার্ম হবে, হ্যাঁ, যে টার্মগুলো আমি প্রথমে লিখছি, নেক্সট বলছি। প্রথম টার্ম হচ্ছে ফ্লোরা, যেটা আগের বার বললাম। ফ্লোরা মানে অ্যানিম্যাল ডাইভার্সিটি। নেক্সট হচ্ছে ফনা, প্ল্যান্ট ডাইভার্সিটি, FAUNA, ফনা প্ল্যান্ট ফ্লোরা হচ্ছে প্ল্যান্ট ডাইভার্সিটি, ফনা মানে হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি। ঠিক আছে, প্রথমটা প্ল্যান্ট, পরেরটা অ্যানিম্যাল ডাইভার্সিটি। নেক্সট হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ মানে হচ্ছে এ লিস্ট for several animal according with their
আইডেন্টিফাইং ক্যারেক্টার্স with other reference. নেক্সট হচ্ছে মোনোগ্রাফস। এই যে মোনোগ্রাফস লিখলাম, মোনোগ্রাফস। মোনোগ্রাফস মানে this contain information on any one taxon, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি আজকের ফার্স্ট যে পার্টটা আছে, আমরা যেরকম দেখেছিলাম যে দুটো পার্ট আছে, দুটো পার্টের মধ্যে একটা পার্ট ছিল লিভিং ওয়ার্ল্ড আর একটা ছিল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। লিভিং ওয়ার্ল্ড তো আমরা শেষ করলাম, এর সঙ্গে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের একটা পার্ট করলাম। কি পার্ট করলাম? ইন্ট্রোডাকশান পার্ট। আমাদের নেক্সট যে স্যাটারডের ক্লাসটা রইল, সেই স্যাটারডের ক্লাসটাতে আমরা কি করব না, সেখানে আমরা প্রথমত মনেরা পড়ব, নেক্সট আমরা প্রোটিস্টা পড়ব, আর ফাঙ্গি পড়ব। ঠিক আছে, এই তিনটে পার্ট ওখানে আমরা পড়ব। আজকে যেরকম আমরা লিভিং ওয়ার্ল্ডের একটা পার্ট পড়লাম, ট্যাক্সোনমির একটা পার্ট পড়লাম, দুটো পার্ট শেষ করলাম, পরের দিন এই তিনটে পার্ট আমাদের হাতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি সবাইকেই বলছি, স্যাটারডের যে ক্লাসটা থাকছে সেই ক্লাসটা আমি দুটো টাইম আবারও বলে দিচ্ছি, 8 AM অথবা 10 AM, এই দুটোর মধ্যে যে কোনো একটা সময় আমি নিতে পারি, কোনোটাইতেই আমার কোনো অসুবিধে নেই। সেটা আমাকে একটু বলতে হবে, আমি ক্লাসের শেষে এখানে কথা বলে নিচ্ছি। এবং যারা গ্রুপে যারা রয়েছে তাদের সময় মতো করে তারাও যদি বলতে পারে রেকর্ডিংটা শুনে যে স্যার আমার অমুক সময়টা হবে, তো সেটা আমরা অ্যারেঞ্জ করে দেব, কোনো অসুবিধে নেই। এবং এই ক্লাসটার শেষে আমরা কিন্তু এই টপিকের ওপর নোটসটা প্রোভাইড করব। ঠিক আছে, এই ক্লাসটার আগে করছি না, কারণ এই ক্লাসটার আগে আমি পার্সোনালি চাইছি সবাই একটু, এতদিন তো বিভিন্ন সোর্স থেকে তারা পড়াশোনা করেছে, বই হোক নোটস হোক যে কোনো সোর্স থেকে, সেইটা তারা পড়ে রাখুক। নেক্সট ক্লাসে কিন্তু আমি ইন্টারাকশান করতে চাই, বিশেষ করে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, এই যে টপিকগুলো, এই টপিকগুলো স্কোরিং টপিক। বোঝার অংশগুলো অনেকটা আজকের আমরা কমপ্লিট করেছি, বিশেষ করে এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে ইন্ট্রো, এখানেও একটু বোঝার পার্ট ছিল, সে পার্টটা আমরা কমপ্লিট করেছি। এখন যেটা রইল সেটা হচ্ছে ওই যে বললাম, আমাদের কিছু ইন্টারাকশান বাকি রয়েছে সামনের ক্লাসের ক্ষেত্রে। আমি একটু ইন্টারাকশান করতে চাই, যারা যতটা পারবে তারা ততটাই চেষ্টা করবে, কোনো এখানে জোর জার নেই যে বলতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সবাইকেই বলছি পার্টিসিপেশন করো, তোমরা যতটা জানো, যেটুকুই জানো নিজেদের মধ্যে পুরো ব্যাপারটা, তো চেষ্টা করো সেটা আমাকে জানানোর। আমাকে জানালে আমি বুঝতে পারবো যে আচ্ছা তোমাদেরকে কিভাবে কতটা পড়ালে তোমাদের সুবিধে হবে। তোমরা যদি শুধু চুপচাপ শোনো, আমি যেরকম সায়ন সোহিনীকে পার্সোনালি জানি, তো আমি জানি ওরা কেমন, ওরা কতটা কি করছে। বাকি যে স্টুডেন্টরা আছে যারা লাইভ ক্লাস করছে বা যারা হয়তো সামনের দিন ক্লাস করবে, এখন রেকর্ডিং শুনছে, তাদের উদ্দেশ্যেই আমি বলছি তোমরা ইন্টারাকশান করো আমার সঙ্গে, যে স্যার এটা কেন হচ্ছে, স্যার ওটা কেন হবে না, স্যার এই ব্যাপারটা জানি না আমাকে একটু বলুন। এটা যদি না করো তাহলে অনেকটা কিরকম ওয়ান ডিরেকশান হয়ে যাবে, রেডিওর মতো ব্যাপারটা হয়ে যাবে, তোমরা কানে দিয়ে শুনবে, আমি এখানে বকে যাব। তো এখানে আলটিমেট কোনো অসুবিধা আমার কিছু নেই, কিন্তু ক্ষতিটা তোমাদের হবে। এইটা তোমাদের আমি বারবার করে এই জায়গাটা একটু মেনশান করে দিচ্ছি, এটা একটু নিজেরা চেষ্টা করো কারেকশান করার, এটা হয়ে যাবে। ফার্স্ট ক্লাস তো সবার ক্ষেত্রে হয়তো হয়ে ওঠেনি বিভিন্নভাবে, নেক্সট ক্লাসে এটা করো। এবং স্যাটারডের ক্লাসটার পর আমি আজকের ক্লাসের পর যেরকম রেকর্ডিং পাঠাবো, স্যাটারডের ক্লাসের পর রেকর্ডিং উইথ নোটস আমি দুটোই পাঠাবো। এবার আমি একটু মক টেস্টের ব্যাপারে বলছি। ফার্স্ট যে মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 যেটা আমাদের অক্টোবরেতে রয়েছে আর কি, তো এই যে মক টেস্ট দুটো রয়েছে, এইটা হবে
শুধুমাত্র সেকেন্ড উইকের পড়া অনুযায়ী, ঠিক আছে, শুধুমাত্র সেকেন্ড উইকে যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই পড়াটা অনুযায়ী, তার মানে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক এই দুটো নিয়ে মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 হবে। শুধু এই দুটো নিয়েই মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 হবে, ঠিক আছে। সেটা কবে হবে? সেটা হবে এই মাসের একদম শেষে, এই মাসের একদম শেষে লাস্ট যে উইকটা রয়েছে 24 তারিখ থেকে 30 তারিখ, একদম রবিবার থেকে শনিবার টানা এই সপ্তাহের মধ্যে হবে, সেটা আমি ক্লাসের মধ্যে জানিয়ে দেব। প্রতি মাসেই এরকম মক টেস্ট থাকছে, ঠিক আছে। আর একটা জিনিস বলছি যে সেকেন্ড যে মানে মক টেস্ট সেকেন্ড মান্থ মক টেস্ট 3 এবং মক টেস্ট 4 যেটা রয়েছে, এখানে কিন্তু থার্ড আর ফোর্থ এই দুটো পার্ট হবে, ঠিক আছে। থার্ড আর ফোর্থ উইকে যা যা পড়ানো হচ্ছে সেটা হবে। তার মধ্যে আমার ইনস্টিটিউট 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অফিসিয়ালি ছুটি থাকছে, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অফিসিয়ালি ছুটি থাকছে, কিন্তু নিট অ্যাডভান্স ব্যাচের এইভাবে কোনো ছুটি থাকবে না। তা বলি কি আমি এখন ষষ্ঠী সপ্তমী পড়াতে যাব? নিশ্চয়ই নয়, তোমরাও পড়বে না। সেটার জন্য বোধহয় দশমী পড়ছে 15 তারিখ, তাই তো? না 14 তারিখ? দশমী কবে পড়ছে? দশমী কবে পড়ছে মনে আছে কারুর? মনে হচ্ছে 15 তারিখ পড়ছে, আমার যতদূর মন বলছে 15 তারিখ পড়ছে। যদি 15 তারিখে পড়ে তাহলে 16, 17 এই দুটো দিন ক্লাস হবে, তাই তো? 15 তারিখ পড়ছে, তাহলে 16, 17 এই 15 দুটো দিন তারিখ ক্লাস পড়ছে। হবে। নেক্সট উইকে 16, 17 এই দুটো দিন ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল। এবং তারপর যেমন ক্লাস আমাদের চলছিল বুধবার এবং শনিবার সেভাবেই হবে, ঠিক আছে, বুধবার এবং শনিবার। তবে শনিবারের ডেটটা আমি হয়তো একটু চেঞ্জ করতে পারি বা টাইমটা চেঞ্জ করতে পারি, ডেট হয়তো না, টাইমটা হয়তো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সেটা আমি পরে কথা বলে নেবো, ওটা নিয়ে অসুবিধে নেই। আর আমাদের নেক্সট ক্লাস যেটা এই গ্রুপেতেই লিঙ্ক যাবে, যদি হোয়াটসঅ্যাপের কোনো প্রবলেম থাকে তবেই টেলিগ্রামে লিঙ্ক যাবে, তা নয়তো যাবে না। একদম গ্রুপেতে যেভাবে টাইমে লিঙ্ক গেছে সেভাবে লিঙ্ক যাবে। তো কোন সময় করলে সুবিধে হয়? 8টা করব না 10টা করব? স্যার 8টা আচ্ছা, করলেই ঠিক আছে, সুবিধা তাহলে হয়। আমার 8টাই থাক। 10:30 থেকে ওকে, কেমিস্ট্রি ক্লাস।